আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স মানে কি? রাসায়নিক গতিবিদ্যা। এখন রাসায়নিক গতিবিদ্যা যদি আমাদের পড়তে হয়, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসবে সেটা কি? সেটা হলে কোনো না কোনো একটা রাসায়নিক বিক্রিয়া। কারণ রাসায়নিক বিক্রিয়া যদি না হয় তাহলে তো আমরা রাসায়নিক গতিবিদ্যা পড়তে পারবো না। তাহলে রাসায়নিক বিক্রিয়া মানে কি? কোনো না কোনো একটা রাসায়নিক সমীকরণ। মানে কি? কোনো যদি একটা বিক্রিয়া হয় তার করসপন্ডিং কোনো না কোনো একটা তো কেমিক্যাল ইকুয়েশন থাকবে, তাই না? মানে মনে করো এটা একটা ফর সিম্পল একটা এক্সাম্পল, একটা কেমিক্যাল ইকুয়েশন, যে এ প্লাস বি এখানে কি? এ আর বি হলো এখানে রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট মানে কি? বিক্রিয়ক। আর সি প্লাস ডি কি? সি প্লাস ডি এখানে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রোডাক্ট বা প্রোডাক্টস বলতে পারো, এটা রিঅ্যাক্ট্যান্টস। তাহলে সি আর ডি কি হলো? বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এ আর বি হলো রিঅ্যাক্ট্যান্টস আর সি আর ডি হলো বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। এখন এই ধরনের যখন কোনো কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ আমরা দেখতে পাই, তাহলে প্রথমত 5টা জিনিস আমাদের মাথায় ক্লিক করে। প্রথম জিনিস কি? প্রথম জিনিস হচ্ছে আমরা তো রাসায়নিক সমীকরণটা দেখিয়ে দিয়েছি, কিন্তু আদৌ এ আর বি নিজেদের মধ্যে কি বিক্রিয়া করবে? মানে বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে কি বিক্রিয়া করবে? যে গিভেন কন্ডিশন, মানে যে আমাকে যে শর্তগুলো, রাসায়নিক শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত অনুযায়ী এ আর বি বা বিক্রিয়ক পদার্থগুলো আদৌ কি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে? আমি তো সমীকরণ দেখিয়ে দিচ্ছি, কিন্তু বিক্রিয়াটি আদৌ কি সম্ভব? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি মনে করো বিক্রিয়াটি হয়, যে ধরে নিলাম যে এ আর বি নিজেদের মধ্যে বিক্রিয়াটা করছে, তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থায় যখন একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এটা পৌঁছে যাবে, তখন কতটা বিক্রিয়ক কতটা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। যদি মনে করো আমি ধরে নিচ্ছি যে এ বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে, তাহলে বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন এ আর বি কতটা পরিমাণ সি আর ডি তে কনভার্ট হয়ে যাবে, মানে বিক্রিয়ক পদার্থগুলো কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থতে রূপান্তরিত হবে। এবং এবার হচ্ছে 3, মনে করো এই রিঅ্যাকশনটা হচ্ছে, তাহলে রিঅ্যাকশনটা হওয়ার সময় এটাও আমাদের মানে মাথায় আসতে পারে যে নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, মানে নির্দিষ্ট সময়ে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ কতটা পরিমাণে তৈরি হচ্ছে। মানে ওভারঅল বলতে গেলে কি এটাকে বলতে হয় রিঅ্যাকশন রেট, মানে কি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ, যে নির্দিষ্ট সময়ে কতটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে এটা বলতে পারি, অথবা নির্দিষ্ট সময় কতটা বিক্রিয়ক পদার্থ ভেঙে যাচ্ছে এটাও বলতে পারি। 4 নম্বর যে জিনিসটা মাথায় আসে, যে এবার তো মনে করো আমরা রিঅ্যাকশন রেট জেনেই গেলাম, যে বিক্রিয়ার হারটা কত বা বিক্রিয়ার গতিবেগ কত, এটা আমরা জেনে গেলাম। তাহলে 4 নম্বর পয়েন্ট কি আমাদের মাথায় আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে বিক্রিয়ার এই গতি বা বিক্রিয়ার এই হারটাকে কিভাবে বাড়ানো যেতে পারে বা কিভাবে কমানো যেতে পারে। তাহলে আমরা কি বলছি? রিঅ্যাকশন রেটটাকে কিভাবে বাড়ানো যেতে পারে অথবা কিভাবে কমানো যেতে পারে। তাহলে এটাও একটা আমার মাথায় আসতে পারে বা এই ধরনের একটা প্রশ্ন আমাদের মাথায় আসে। আর 5 নম্বর প্রশ্ন, আর একটা জিনিস আমাদের মাথায় আসে, সেটা কি? সেটা হলো যে আলটিমেট এই যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কোন ধরনের গতিপথে হচ্ছে, মানে কি আলটিমেট এর মেকানিজম কি, এর মেকানিজম কি, এইটা। ঠিক আছে, তাহলে এই যে 3টে জিনিস, যে বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার গতিবেগকে কিভাবে বাড়ানো যেতে পারে বা কিভাবে কমানো যেতে পারে, এবং বিক্রিয়ার মেকানিজমটা কি। এখন এই যে প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, যে আদৌ এই বিক্রিয়া মানে বিক্রিয়ক পদার্থগুলো কোনো একটা গিভেন কন্ডিশনে আদৌ নিজেদের মধ্যে বিক্রিয়া করবে কি করবে না, এটা সরাসরি আমরা কোথা থেকে জানতে পারি? তাপগতিবিদ্যা থেকে, মানে থার্মোডাইনামিক্স থেকে। কারণ থার্মোডাইনামিক্সে কি বলা আছে, ডেল জি মানে ফ্রি এনার্জি চেঞ্জ, এটা যদি নেগেটিভ হয় তাহলে পার্টিকুলার কোনো রিঅ্যাকশন হওয়া সম্ভব, মানে সেটা স্পন্টেনিয়াস হবে। আর ডেল জি যদি পজিটিভ হয় তাহলে পার্টিকুলার সেই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হবে না, বা উল্টো রিঅ্যাকশনটা রিভার্স রিঅ্যাকশনটা হবে, এটাও বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে পার্টিকুলার কন্ডিশন, যেটা হচ্ছে ডেল জি ইকুয়ালস টু নেগেটিভ। এটা কোথা থেকে আসছে? তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স থেকে আসছে। সেকেন্ড যে কন্ডিশনটা ছিল, যে কন্ডিশন বলছি সরি, সেকেন্ড যে চিন্তাটা বা যে ধারণাটা আমাদের সাধারণত আসে, যে আদৌ এ প্লাস বি যখন সি প্লাস ডি তে কনভার্ট হচ্ছে, সাম্যাবস্থায় কতটা এ প্লাস বি কতটা সি প্লাস ডি তে কনভার্ট হচ্ছে, এটা আমরা কোথা থেকে জানতে পারবো? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে। এটা আমরা জানতে পারবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে। ওকে, তাহলে প্রথমটা আমরা জানতে পারছি থার্মোডাইনামিক্স থেকে, যে ডেল জি নেগেটিভ বলে আমার রিঅ্যাকশনটা হবে, ডেল জি পজিটিভ বলে আমার হবে না। দ্বিতীয়টা যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে, যে সাম্যাবস্থায় কতটা এ প্লাস বি কতটা সি প্লাস ডি তে কনভার্ট হয়েছে। বাট এই তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, মানে কি
বিক্রিয়ার হার বা গতিবেগ কত, বিক্রিয়ার হার বা গতিবেগকে কিভাবে বাড়ানো বা কমানো যায়, এবং এই বিক্রিয়ার এই যে বিক্রিয়াটা হচ্ছে তার গতিপথটা কেমন বা কিভাবে রিয়াকশনটা হচ্ছে বা তার মেকানিজম কি রকম, এই যে তিনটে পার্ট, এটা আমরা কোথা থেকে জানবো? এটা আমরা একমাত্র পড়তে পারবো কেমিক্যাল কাইনেটিক্স। মানে এটা আমি একমাত্র পড়তে পারবো রাসায়নিক গতিবিদ্যা থেকে। তাহলে সহজভাবে কি বলা যায়? সহজভাবে বলা যায় যে রসায়নের যে শাখায় এই বিক্রিয়ার হার, বিক্রিয়ার গতিপথ বা বিক্রিয়াটির মেকানিজম বলতে পারো, এবং বিক্রিয়ার হারের উপর প্রভাবকারী উপাদান বা বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়, তাকেই আমরা সহজ ভাষায় বলতে পারি যে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। তাহলে রাসায়নিক গতিবিদ্যায় জেনারেলি কি কি নিয়ে আমরা পড়বো? একটা হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কিভাবে কমছে বা বাড়ছে বা যে বিষয়গুলির উপর নির্ভর করে অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার বাড়ে বা কমে, এবং বিক্রিয়াটির গতিপথ বা বিক্রিয়াটির মেকানিজম কি রকম, ওর গতিপথটা কি রকম, এই তিনটে জিনিসই আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যাতে পড়ব। এখন প্রথম এই দুটোর সাথে অ্যাকচুয়ালি নিজের তিনটের একটু কনফিউশন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। ফর এক্সাম্পল, কার্বন প্লাস অক্সিজেন থেকে কি তৈরি হয়? CO2 তৈরি হয়, তাই তো? এখন এই কার্বনের যে বার্নিং হয় বা দহন হচ্ছে, মানে কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে CO2 তৈরি করছে, এর অ্যাকচুয়ালি ডেলজিটা কি হয়? ডেলজিটা হয় নেগেটিভ। ওকে, এর ডেলজিটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স অনুযায়ী বা তাপগতিবিদ্যা অনুসারে আমরা কি বলছি? যে এই রিয়াকশনটা পসিবল। যদি এই রিয়াকশনটা পসিবল হয়ে থাকে, তাহলে বলতো যে একটা কাঠ মানেও তো কার্বন সোর্স, তাহলে কাঠ অ্যাকচুয়ালি যদি এয়ারের প্রেজেন্সে থাকে, তাহলে কি সে সবসময়ের জন্য বার্নিং হয়ে যাচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেলছে? তা তো নয়, তাই না? মানে কাঠ কিন্তু সহজেই ইন প্রেজেন্স অফ এয়ার অক্সিজেনের সাথে রিয়াকশন করে CO2 তৈরি করছে না, বাট C+O2CO2 যেটা তৈরি হয়, এটা অ্যাজ পার থার্মোডাইনামিক্স কনসেপ্ট ΔG ইকুয়ালস টু নেগেটিভ, মানে এই রিয়াকশনটা সম্ভব। আর একটা প্রশ্ন বলি, উদাহরণ বলি। আরেকটা হচ্ছে ডায়মন্ড অ্যাকচুয়ালি ডিরেক্টলি গ্রাফাইটে কনভার্ট হয় এবং এর যে ΔGটা হয় সেটাও নেগেটিভ। তাহলে থার্মোডাইনামিক্স অনুযায়ী কি, যে এইটা সম্ভব যে ডায়মন্ড সরাসরি গ্রাফাইটে কনভার্ট হতে পারে, কিন্তু ইন অ্যাকচুয়াল কি হচ্ছে যে এই রিয়াকশনটা এতটাই স্লো, মানে আলটিমেটলি স্লো, যে আলটিমেটলি তুমি কোনো চেঞ্জই দেখতে পাবে না। তাহলে তাপগতিবিদ্যা কি বলছে? যে রিয়াকশনটা সম্ভব কি সম্ভব নয়, কিন্তু আদৌ প্র্যাকটিক্যালি রিয়াকশনটা হচ্ছে কি হচ্ছে না, বা কেন অতি স্লো, কেন অতি ধীর গতিতে হচ্ছে, এইগুলো আমরা অ্যাকচুয়ালি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা থেকেই জানতে পারবো। এখন আমরা রিঅ্যাকশন রেট বা রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা মনে করো বিক্রিয়ার হারটা কি, সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে এখন এই রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগের উপর নির্ভর করে কোনো একটা বিক্রিয়াকে বা বিভিন্ন বিক্রিয়াগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা মজার হিসাবে আমরা বলতে পারি, উদাহরণ হিসাবে, যে মনে করো একটা ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে, 3 ধরনের স্টুডেন্ট থাকে। একটা কি বলা যেতে পারে যে অতিরিক্ত ট্যালেন্টেড স্টুডেন্ট, অত্যন্ত ভালো স্টুডেন্ট। আর একটা কি হয় যে অত্যন্ত খারাপ স্টুডেন্ট। আর একটা হচ্ছে মাঝখানে যে স্টুডেন্ট গুলো আছে, দেখবে যে অত্যন্ত ভালো স্টুডেন্ট যারা আছে তাদেরকেও মা বাবা খুব বেশি গাইড করে না। আবার কেন? কারণ তারা জানে যে তারা প্রচন্ড ভালো, তারা এমনি মোটামুটি সব জায়গায় পড়াশোনা তারা করে, তাদেরকে বলার প্রয়োজন হয় না। তারা বিভিন্ন ধরনের জার্নাল, বিভিন্ন ধরনের নতুন নতুন বই পড়ে এমনি মোটামুটি আগে যাওয়ার চেষ্টা করে, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে। সেকেন্ড কি, যারা হচ্ছে অত্যন্ত খারাপ। অত্যন্ত খারাপ হলে মা বাবা এমনিই বলে না, কারণ আগে থেকেই বুঝতে পেরে যায় যে একে বলে কোনো লাভ নেই। থার্ড ওয়ান, সেটা হচ্ছে মাঝখানেরটা, যারা খুব ভালো নয় আবার যারা খুব খারাপও নয়। তাদেরকে অ্যাকচুয়ালি কি করা যায়? মডিফাই করা যেতে পারে। মডিফাই করা যাওয়া মানে কি, তারা যদি হালকা খারাপ থাকে তাদেরকে মডিফাই করে একটু ভালো করা যেতে পারে, বা যারা একটু ভালো আছে তারা যদি সঙ্গে মেশে তাহলে আবার তারা খারাপ হতে পারে। সেই একই রকম এইরকমই একটা কনসেপ্ট ধরে নিতে পারো যে বিক্রিয়ার হার যেরকম, বিক্রিয়ার হারটার উপর নির্ভর করে বিক্রিয়াগুলিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যাচ্ছে। মানে বেসড অন রিঅ্যাকশন রেট আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। এই 3টে ভাগ কি? প্রথমটা হচ্ছে কি, অতি দ্রুত গতির বিক্রিয়া, ভেরি ফাস্ট রিঅ্যাকশনস। প্রথমটা কি, ভেরি ফাস্ট রিঅ্যাকশনস, এগুলোকে বলা হচ্ছে অতি দ্রুত গতির বিক্রিয়া। আর একটাকে আমরা কি বলছি? ভেরি স্লো রিঅ্যাকশনস। ভেরি স্লো রিঅ্যাকশনস মানে কি, অতি মন্থর গতির বিক্রিয়া। আর একটা আমরা কি বলছি? রিঅ্যাকশনস উইথ
মডারেট স্পিড, রিয়াকশনস উইথ মডারেট স্পিড মানে কি? মানে হচ্ছে এইখানে এগুলো হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। তাহলে ভেরি ফাস্ট রিয়াকশনস মানে কি? যেগুলো হচ্ছে প্রচন্ড ফাস্ট রিয়াকশন, মানে অ্যাজ কুইক অ্যাজ পসিবল। এই ধরনের যে রিয়াকশন গুলো হচ্ছে এগুলো সাধারণত কি হয়, যে বিক্রিয়ক পদার্থগুলি মিশ্রিত করার সঙ্গে সঙ্গে রিয়াকশনটা হয়ে যায়, দেখার পর্যন্ত সময় দিচ্ছে না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে মনে করো HCl অ্যাকুয়াস প্লাস মনে করো NaOH অ্যাকুয়াস, এই দুটো যদি আমরা রিয়াকশন করাই, এটাকে তাহলে আমরা কি লিখব? H2O লিকুইড প্লাস NaOH অ্যাকুয়াস। এখন এই যে রিয়াকশন গুলো হচ্ছে এগুলো কি ভেরি ফাস্ট, মানে কি অতি দ্রুত গতির বিক্রিয়া, দেখার সাথে সাথেই রিয়াকশনটা হয়ে যায়। এবং রিয়াকশনের স্পিড সাধারণত হয় 10⁻⁻12 টু 10⁻⁻16 সেকেন্ড। মানে রিয়াকশন স্পিডটা হচ্ছে আলটিমেট, প্রচন্ড ফাস্ট, এবং এতটাই ফাস্ট যে এদের বিক্রিয়ার হার পরীক্ষা দ্বারা অ্যাকচুয়ালি বিবেচনা করা যায় না। মানে বিক্রিয়ার হারগুলো কোনো পরীক্ষা দ্বারা অ্যাকচুয়ালি বিবেচনা করা যাচ্ছে না। মানে রাসায়নিক গতিবিদ্যা অনুযায়ী এদের বিক্রিয়া আমরা বিক্রিয়ার হারটাকে আমরা ডিটারমাইন করি না। সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ ভেরি স্লো রিয়াকশন, মানে অতি মন্থর গতির বিক্রিয়া, খুব ধীরে ধীরে রিয়াকশনটা হচ্ছে। সাধারণত দেখলে এই রিয়াকশনটা হচ্ছে এটাই বোঝা যাবে না যে এত স্লো। মানে কি সাধারণভাবে তুমি যদি রিয়াকশনটাকে দেখো মনে হবে যে পুরোপুরি রিয়াকশনটা স্থির আছে, কোনো ধরনের কোনো কনভার্সন বা কোনো না কোনো ধরনের ট্রান্সফরমেশন এখানে হচ্ছেই না। যেরকম ফর এক্সাম্পল বলা যেতে পারে যে মনে করো একটা লোহা অনেকদিন ধরে তুমি নর্মাল অ্যাটমসফিয়ারে রেখে দিয়েছো, সেই লোহার ওপর কি হয় সাধারণত মরচে পড়ে, কিন্তু এই মরচে পড়াটা কি অ্যাকচুয়ালি ফাস্ট রিয়াকশন? এটা ভেরি স্লো রিয়াকশন। আজকে তুমি যদি রেখে দাও বহুদিন পরে মরচে পড়বে, তাহলে তুমি যদি কন্টিনিউয়াস ওইটাকে দেখে যাও তাহলে মনে হবে যে কোনো রিয়াকশনই হচ্ছে না। এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু কি ভেরি স্লো রিয়াকশন। তাহলে এইখানে এই রিয়াকশন গুলো অ্যাকচুয়ালি এতটাই স্লো যে এদেরকেও অ্যাকচুয়ালি পরীক্ষা দ্বারা এদের বিক্রিয়ার হার নির্বাচন করা যায় বা বিবেচনা করা যায় না। এখন মেইন যে পার্ট সেটা কি? সেটা হচ্ছে রিয়াকশনস উইথ মডারেট স্পিড। রিয়াকশনস উইথ মডারেট স্পিড মানে কি? এটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। এদের যে বিক্রিয়ার হারগুলো সেটা কি না খুব বেশি না খুব কম, এদের হারটা হচ্ছে মিডিয়াম। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে একটা বলা যেতে পারে সেটা হচ্ছে 2H2O2 লিকুইড থেকে হচ্ছে 2H2O লিকুইড প্লাস হচ্ছে O2 গ্যাস, যেরকম এই রিয়াকশন রেট, এটা হচ্ছে মধ্যম গতির বিক্রিয়া। এখন এই জায়গায় অ্যাকচুয়ালি কি পরীক্ষার দ্বারা অ্যাকচুয়ালি এদের রিয়াকশন রেট বা বিক্রিয়ার হারটাকে অ্যাকচুয়ালি আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে ওভারঅল তোমরা কি বুঝলে যে রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স অ্যাকচুয়ালি এই ধরনের রিয়াকশনের উপর ইন্টারেস্ট দেখায়, বা এই ধরনের রিয়াকশনসের যে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হারের উপর যে বিভিন্ন বিষয়গুলোর প্রভাব আছে বা এদের যে গতিপথ, এইগুলো রাসায়নিক গতিবিদ্যা দ্বারা আমরা বিবেচনা করতে পারি। whereas এই ধরনের যে বিক্রিয়া ভেরি ফাস্ট রিয়াকশনস বা ভেরি স্লো রিয়াকশনস, এদের সাথে অ্যাকচুয়ালি রাসায়নিক মানে এদের যে বিক্রিয়ার হার এগুলো রাসায়নিক গতিবিদ্যা দ্বারা আমরা অতটা বিবেচনা করি না বা ডিটারমাইন করি না। এখন এই যে ভেরি ফাস্ট রিয়াকশনস এর অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট রিয়াকশনস হওয়ার কারণও একটা আছে এখানে। সেটা কি? দেখবে এই ধরনের যে রিয়াকশন গুলো হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেকেজ বা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হচ্ছে না। যদি কোনো না কোনো ধরনের সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড যদি ব্রেক করতো এবং ফর্ম করতো তাহলে অনেক সময় লাগতো, কিন্তু এখানে যেহেতু ওই ধরনের কোনো বন্ডের ব্রেকিং বা বন্ডের ফরমেশন হচ্ছে না, তাই অ্যাকচুয়ালি এটা ভেরি ফাস্ট হচ্ছে। কেন? দেখো HCl কি আছে আয়োনাইজেশন হয়ে যে যখন অ্যাকোয়াস সলভেন্টে আছে আয়োনাইজ হয়ে কি হচ্ছে H+Cl- বা H2O+Cl- তৈরি হচ্ছে, এ তৈরি করছে Na+OH- এবং তৈরি হচ্ছে H2O লিকুইড আর Na+OH- হিসেবে। যেহেতু কোনো ধরনের কোনো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড ব্রেকেজ হচ্ছে না এখানে, তাই এগুলো হচ্ছে অতিরিক্ত ফাস্ট হয়। আর অতিরিক্ত ফাস্ট হওয়ার কারণেই হচ্ছে পরীক্ষা দ্বারা আমরা অ্যাকচুয়ালি রিয়াকশন রেট ডিটারমাইন করছি না। এটা অতিরিক্ত স্লো, তাই এটাকেও পরীক্ষা দ্বারা ডিটারমাইন করা যায় না। whereas এই মডারেট স্পিড রিয়াকশন গুলো অ্যাকচুয়ালি পরীক্ষা দ্বারা ডিটারমাইন করা যায়। তাহলে আলটিমেট কি যে এই যে রিয়াকশন গুলো আছে এগুলোকে অ্যাকচুয়ালি আমরা কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার মধ্যে ফেলি, এবং এই ধরনের রিয়াকশনস গুলোরই রাসায়নিক গতিবিদ্যার মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলতে পারো, ক্রিয়া কৌশল বা মেকানিজম বলতে পারো, এবং আলটিমেট যে ওই গতির হার যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে তা নিয়ে আমরা এটাকে আলোচনা করতে পারি। মানে রাসায়নিক গতিবিদ্যার যা যাবতীয় পার্ট আমরা এই রিয়াকশনের উপরে বা এই ধরনের রিয়াকশন গুলোর উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, whereas ভেরি ফাস্ট বা ভেরি স্লো রিয়াকশনস এর উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে এটা আমরা আপাতত বুঝতে পারলাম যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর নির্ভর করে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করে ফেললাম। এবারে
দেখে নেওয়া যাক যে রাসায়নিক বিক্রিয়ার হার বলতেই বা কি বলছে, মানে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ বলতে কি বলছে। দেখো বিক্রিয়ার হার বা গতিবেগ বলতে কি, যে নির্দিষ্ট সময়, মানে ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিই যে এ থেকে বি, এইটা একটা রিয়াকশন, যে এ তাহলে কি, এখন এ হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, মানে কি, মানে হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর বিটা কি, বিটা হচ্ছে প্রোডাক্ট, মানে কি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এ টু বি যে কনভার্সনটা হচ্ছে, নির্দিষ্ট সময় কতটা পরিমাণ বি তৈরি হচ্ছে, এটা বলা যেতে পারে একটা বিক্রিয়ার হার। বা সিমিলারলি উল্টোভাবে বলতে পারি যে নির্দিষ্ট সময় কতটা পরিমাণ এ, মানে বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হচ্ছে, সেটাকেও বলা যেতে পারে বিক্রিয়ার হার। তাহলে নির্দিষ্ট সময় কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় বা উৎপন্ন হয়, অথবা বলতে পারি নির্দিষ্ট সময় কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হয়, তাকেই আমরা বিক্রিয়ার হার বলতে পারি। এখন প্রথম দিকে দেখো, প্রথম দিকে একটা রিয়াকশন যখন হয়, আমরা যদি একটা গ্রাফ আঁকি যে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে, তাহলে এদিকে আমরা কি আঁকবো, এদিকে আমরা আঁকছি মনে করো গাঢ়ত্ব, মানে কনসেন্ট্রেশন, এদিকে আঁকছি আমরা কনসেন্ট্রেশন, আর এদিকে তাহলে আমরা কি আঁকবো, এদিকে আঁকবো আমরা টাইম। এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন, এদিকে টাইম। তাহলে মনে করো এই যে এ টু বি কনভার্ট হচ্ছে, তাহলে বিক্রিয়াটা একদম যখন শুরু হচ্ছে, শুরুতে কি হবে, বিক্রিয়ক পদার্থের পরিমাণ সব থেকে বেশি, কারণ সে তো এখন রিয়াকশন করেইনি, বিক্রিয়ায় অংশগ্রহণই করেনি। আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কত হবে, 0 হবে। ভালো করে বোঝো, একদম শুরুতে মনে করো টি ইকুয়ালস টু, আমি বললাম টাইম, যেখানে হচ্ছে একদম টি ইকুয়ালস টু, একদম শুরুতে যখন শুরু মানে 0, টি ইকুয়ালস টু 0, তাহলে এর গাঢ়ত্ব কত হবে, এর গাঢ়ত্ব হচ্ছে সর্বাধিক, কারণ সে এখন রিয়াকশনে অংশগ্রহণ করেনি। এবং বির গাঢ়ত্ব কত হবে, 0, কারণ তখনও তো রিয়াকশনটা হয়নি যে বি তৈরি হবে। তাহলে আমার বিটা কোথায় থাকছে, এখানে, আর মনে করো এটা কোথায় থাকবে, এখানে। এখন যখন রিয়াকশনটা শুরু হয়েছে, যখন রিয়াকশনটা প্রসিড করেছে, ধীরে ধীরে রিয়াকশনটা হচ্ছে, তাহলে কি হবে, এ ধীরে ধীরে বিতে কনভার্ট হচ্ছে। তাহলে যত রিয়াকশনের সময় এগোবে, এর গাঢ়ত্ব কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে, এবং বি এর গাঢ়ত্ব কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই কার্ভটা কিরকম হবে, কার্ভটা হবে এইরকম। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হবে কি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ বি, আর এটাকে আমি কি বলবো, কনসেন্ট্রেশন অফ এ। এই যত সময় যাবে তত কি হবে, এর গাঢ়ত্ব ধীরে ধীরে কমছে, এবং যত সময় যাবে আমরা কি বলবো, বির গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়ছে। তাই এই যে আমরা ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশনটাকেও একটু চেঞ্জ করে বলা যেতে পারে যে এই যে যে ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, সেখানে একক সময় এই যে এ মানে কি হচ্ছে, তাহলে বিক্রিয়ক পদার্থ, তাহলে নির্দিষ্ট সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ, অথবা নির্দিষ্ট সময়ে বি মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধির পরিমাণকে আমরা বিক্রিয়ার হার বা কি বলতে পারি, বিক্রিয়ার গতিবেগ। এখন এই যে বিক্রিয়ার হার বা গতিবেগ করলাম, এটাকে এবার একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আমরা দেখাই। যে মনে করো যে এ থেকে বি কনভার্ট হচ্ছে, এখন টি মনে করো প্রথমে আমরা টি1 ধরলাম। ফর এক্সাম্পল আমরা প্রথমে বলছি যে টি ইকুয়ালস টু হচ্ছে টি1, টি ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ইনিশিয়াল টাইম, আমরা বলছি ইনিশিয়াল টাইম। তাই ইনিশিয়াল টাইমে এটা মনে করো আছে, আমরা বললাম এর গাঢ়ত্ব মনে করো a1, আর বি এর গাঢ়ত্ব মনে করো আমরা বললাম b1। আমরা কিন্তু একবার বলছি না টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 হলে বিটা 0 হবে, কনসেন্ট্রেশন অফ বি 0 হবে। টি ইকুয়ালস টু টি1 বলেছি পার্টিকুলার একটা সময়। এখন মনে করো টি ইকুয়ালস টু বললাম টি2, এরকম ভাবেই আমরা বলছি যেখানে হচ্ছে টি2 গ্রেটার দ্যান টি1, মানে কি, মানে হচ্ছে টি1 মানে হচ্ছে মনে করো 5 মিনিট, টি2 মানে হচ্ছে 10 মিনিট। টি1টা কিন্তু এখানে 0 মিনিট নয়, 0 মিনিট হলে কনসেন্ট্রেশন অফ বি 0 হয়ে যেত। তাহলে আমরা বললাম মনে করো টি1টা 5 মিনিট, টি2টা 10 মিনিট, মানে টি2 গ্রেটার দ্যান টি1। তাহলে এখন কনসেন্ট্রেশন অফ এটাকে আমি ধরে নিলাম মনে করো কনসেন্ট্রেশন অফ হবে a2, আর কনসেন্ট্রেশন অফ বিটাকে মনে করো আমি ধরে নিলাম b2। তাহলে এখন এই যে সময়ের চেঞ্জ হয়েছে, সেটা কি ডেল টি মানে হচ্ছে কি সময়ের চেঞ্জ, সেটা হচ্ছে টি2 মাইনাস টি1, তাই তো? তাহলে এটা কি, এটা একটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি, কারণ আমরা বলেছি টি2 গ্রেটার দ্যান টি1। এবারে মনে করো কতটা পরিমাণ এর চেঞ্জ হয়েছে, মানে আমি বললাম ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ, সেটাকে আমরা কি বলবো, যে তাহলে কনসেন্ট্রেশন অফ a2 মাইনাস কনসেন্ট্রেশন অফ a1, তাই তো? তাহলে কতটা পরিমাণ এর গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে, এর গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে a2 মাইনাস a1, এবং এই যে কোয়ান্টিটিটা হবে এটা কিন্তু নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, ভালো করে বোঝো। কারণ এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ যত সময় যাবে তত কি হবে, ওর গাঢ়ত্বের পরিমাণ ধীরে ধীরে কমবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিমাণ ধীরে ধীরে কমবে, এবং বিক্রিয়াজাত পদার্থের কি হবে, গাঢ়ত্বের পরিমাণ ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। তাহলে তাহলে আলটিমেটলি কি হবে, কনসেন্ট্রেশন অফ a2 মানে এই যে a2 এর ভ্যালু এটা কি হবে, এটা কম হবে, আর a1 এর ভ্যালু বেশি হবে। তাহলে a2 মাইনাস a1 যদি করি আমরা কি পাবো, এটা একটা নেগেটিভ ভ্যালু পাবো, এটা মাথায় রাখতে হবে।
বাট আমরা যদি বলি যে বি এর গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে, তাহলে হবে আমার কি B2 মাইনাস B1। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটা কি হবে, এই কোয়ান্টিটিটা হবে আমার পজিটিভ। কেন পজিটিভ হবে, কারণ বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, প্রোডাক্ট। যত সময় যাবে তত কি হবে, তত বি এর কনসেন্ট্রেশন দেখো বাড়তে থাকছে, যত সময় যাচ্ছে বি এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বাড়ছে। তাহলে B2 এর ভ্যালু কি হবে, B1 এর থেকে বেশি। তাহলে কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস কনসেন্ট্রেশন অফ B1 কি হবে, পজিটিভ হবে। এবার ভাবো তাহলে রেট অফ রিয়াকশন আমরা কি বলছিলাম, যে একক সময়ে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধির পরিমাণ। তাহলে কি হবে, তাহলে মনে করো আমরা কি বলছি যে টোটাল কি হবে, এর গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ সেটা কি হবে, তাহলে ডেল্টা এ ডিভাইডেড বাই কি হবে, ডেল্টা টি। একক সময় আমায় বার করতে হবে। ইকুয়ালস টু তাহলে কি, ইকুয়ালস টু হচ্ছে আমার আসবে A2 মাইনাস A1 ডিভাইডেড বাই তাহলে কি হবে, ডেল্টা টি হবে। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যে আমার A2 মাইনাস A1 কি নেগেটিভ, ডেল্টা টি কি হবে পজিটিভ। তাহলে আমার আলটিমেটলি রেট অফ রিঅ্যাকশনটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। কিন্তু বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না। কেন, কারণ বিক্রিয়ার হার মানে কি এক ধরনের গতিবেগ। গতিবেগ কি নেগেটিভ হতে পারে, মিনিমাম কি হতে পারে, 0 হতে পারে, কিন্তু নেগেটিভ তো হতে পারে না, কারণ সেটা একটা গতিবেগ। তাহলে বিক্রিয়ার হার যেহেতু নেগেটিভ হতে পারে না, এবং যেহেতু কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস E1 এখানে নেগেটিভ আসে, তাই আলটিমেটলি যখন কোনো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে রেট অফ রিঅ্যাকশন বার করা হয়, তখন অ্যাকচুয়ালি এর ইকুয়েশনটা হয় মাইনাস দিয়ে। যে কোনো রেট অফ রিঅ্যাকশন যখন আমরা রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বার করব, আমরা সবসময়ের জন্যই এটাকে নেগেটিভ দিয়ে লিখব। কিন্তু বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে যখন বার করব, তখন কি হবে, তখন হবে ডেল্টা বি, মানে কত বি এর গাঢ়ত্বের বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই কি হবে, প্রয়োজনীয় সময়, উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাই এর ক্ষেত্রে কি ছিল, এর ক্ষেত্রে ছিল এর গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ ডিভাইডেড বাই কি, উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, ইকুয়ালস টু আমার এটা আসছে। কিন্তু যেহেতু এইটার অ্যাকচুয়ালি ভ্যালুটা নেগেটিভ, কিন্তু বিক্রিয়ার হারকে তো আমার পজিটিভ হতে হবে, তাই আমরা অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি দিয়ে লিখবো, নেগেটিভ দিয়ে লিখবো। এবং এটা মাথায় রাখবে, যখনই কোনো বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে তুমি রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার বার করছো, তখন আগে একটা নেগেটিভ সাইন থাকবে। এবার আমরা বলি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কি করে বার করব। এখন বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা যদি রেট অফ রিঅ্যাকশন বার করি, তাহলে আমরা কি বলবো, যে বি এর গাঢ়ত্বের বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই কি হবে, যে উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। এখন বি এর গাঢ়ত্বের বৃদ্ধির পরিমাণ হচ্ছে ডেল্টা বি, ডিভাইডেড বাই হচ্ছে প্রয়োজনীয় সময় হচ্ছে ডেল্টা টি। মানে কি, মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস কি কনসেন্ট্রেশন অফ B1 ডিভাইডেড বাই তাহলে কি হবে, ডেল্টা টি হবে। তাই হবে তো, কনসেন্ট্রেশন অফ B2 মাইনাস কনসেন্ট্রেশন অফ B1 ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। কিন্তু এখানে দেখো B2 মাইনাস B1 এটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি, মানে একটা ধনাত্মক সংখ্যা, ডিভাইডেড বাই ডেল্টা টি, তাহলে অল ওভার কি হলো, এটা ধনাত্মক। তাই এখানে রেট অফ রিঅ্যাকশন সবসময়ের জন্য কিন্তু পজিটিভ থাকছে, এখানে আলাদা কোনো সাইন চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যখন কোনো বিক্রিয়ার হারকে তুমি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে তুমি লিখবে, তখন কিন্তু সবসময়ের জন্যই তার আগে একটা নেগেটিভ সাইন দিতে হবে। কেন, কারণ এইখানে যে কনসেন্ট্রেশন চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে ইটসেলফ নেগেটিভ বা ঋণাত্মক, কিন্তু অল ওভার রেট অফ রিঅ্যাকশন কি একটা পজিটিভ বা 0 হতে পারে মিনিমাম, কিন্তু নেগেটিভ কখনো হতে পারে না, কারণ এটা একটা হার বা গতিবেগ। বিক্রিয়ার হার বা গতিবেগ কখনো নেগেটিভ হতে পারে না। তাই আলটিমেটলি এর আগে ওই জন্য আমরা একটা নেগেটিভ সাইন দিতে হচ্ছে। কেন, কারণ আমরা অল ওভার বিক্রিয়ার হারটাকে পজিটিভ রাখার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে রেট অফ রিঅ্যাকশন ইন উইথ রেসপেক্ট টু রিঅ্যাক্ট্যান্ট আমরা করেছি, আবার রেট অফ রিঅ্যাকশন কি করেছি, উইথ রেসপেক্ট টু প্রোডাক্টও বার করেছি। তাহলে এবারে আমরা দেখি যে কোনো যদি আমাদের কাছে রাসায়নিক সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা কোনো বিক্রিয়ার হার বা মনে করো বিক্রিয়ার গতিবেগ কিভাবে বার করব। প্রথমে আমরা একটা ইন জেনারেল ইকুয়েশন দেখে নিই, যে মনে করো A প্লাস বি, সেখান থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে। তাহলে এখানে এ আর বি কি, এ আর বি হচ্ছে এখানে বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্টস, সি আর ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। তাহলে এখন এক্ষেত্রে যদি আমার রেট অফ রিঅ্যাকশন বার করতে হয়, রেট অফ রিঅ্যাকশন যদি আমাকে বার করতে হয়, তাহলে কি আমার সবার সাপেক্ষে আমি বার করতে পারি, রিঅ্যাক্ট্যান্টস এর সাপেক্ষে বার করতে পারবো, প্রোডাক্টস এর সাপেক্ষে বার করতে পারবো। তাহলে রিঅ্যাক্ট্যান্টস এর সাপেক্ষে যখন আমি বার করবো, মনে করো আমি এর সাপেক্ষে বার করছি, তাহলে আমি কি বলবো, যে এর গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ একক সময়। তাহলে এর গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ একক সময় মানে কি হবে, ডেল্টা অফ কনসেন্ট্রেশন হবে, মানে এর গাঢ়ত্ব কতটা হ্রাস পাচ্ছে ডিভাইডেড বাই কি হবে, একক সময়।
এবং এটা কি বার করছি তাহলে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে, তাহলে আগে কি করব আমি একটা মাইনাস সাইন রাখবো, ইকুয়ালস টু যদি আমি বি এর সাপেক্ষে বার করি তাহলে কি হবে বি এর গাঢ়ত্বের হ্রাসের পরিমাণ একক সময়, তাহলে কি হবে নেগেটিভ সাইন দিয়ে আমি লিখবো ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই হবে তাহলে আমার ডেল্টা টি, ইকুয়ালস টু আমি কি লিখবো যদি আমি সি এর সাপেক্ষে বার করি তাহলে কি হবে সি হচ্ছে একটা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ একক সময় কত হবে, তাহলে আমরা কি করব নিচে ডেল্টা টি হলো আর উপরে তাহলে কি হবে ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি, এটা যেহেতু বিক্রিয়াজাত পদার্থ তাহলে কি হবে আমার পজিটিভ হবে, ইকুয়ালস টু কি হবে তাহলে ডেল্টা সরি এটা ডেল্টা বি না ডেল্টা সি হবে, ভুল করে আমি ডেল্টা বি লিখেছি, এখানে এটা আমি লিখবো ডেল্টা সি কারণ আমি সি এর সাপেক্ষে বার করছি, সি হচ্ছে আমার বিক্রিয়াজাত পদার্থ, তাহলে সি এর গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ একক সময় কতটা, ইকুয়ালস টু আমি লিখতে পারি এটা যে একক সময় ডি এর গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ কত। রেট অফ রিঅ্যাকশন আমরা যদি আমাকে যদি বার করতে হয় তাহলে আমরা কি করতে পারি যে সেটা রিঅ্যাকট্যান্ট অথবা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বার করতে পারি অথবা প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষেও বার করতে পারি। এখন বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যদি বার করি তাহলে আমরা কি করব একটা নেগেটিভ সাইন আনবো, তাই তো কেন কারণ বিক্রিয়ক পদার্থ সময়ের সাথে সাথে কি হবে তার আলটিমেট যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্বের পরিমাণটা সেটা কি হবে হ্রাস হবে, আর এখানে বিক্রিয়াজাত পদার্থ হলে কি হবে সেটা পজিটিভ থাকবে, কারণ কি তার গাঢ়ত্বের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যত সময় যাবে তার গাঢ়ত্বের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কেন কারণ এ প্লাস বি এর পরিমাণ ধীরে ধীরে কমবে এবং সি প্লাস ডি এর পরিমাণ ধীরে ধীরে বাড়বে, তাহলে এটা হচ্ছে ইন জেনারেল একটা ইকুয়েশন। এখন যদি আমাদের কিছু এক্সাম্পল ভাবতে হয় তাহলে প্রথমত আমরা দু একটা এক্সাম্পল দেখে নিই এখানে, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কি একটা এক্সাম্পল হলো PCl5 গ্যাস, মনে করো এখান থেকে আমার আসছে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস, মনে করো এটা রিঅ্যাকশন। এখন এইটা যদি রিঅ্যাকশন হয় তাহলে এখানে রিঅ্যাকট্যান্ট কোনটা রিঅ্যাকট্যান্ট হচ্ছে PCl5, রিঅ্যাকট্যান্ট মানে কি বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়াজাত পদার্থ কোনটা বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে দুটো এখানে PCl3 আর Cl2। এখানে যদি আমাকে রেট অফ রিঅ্যাকশন বার করতে হয়, মনে করো আমাকে যদি বার করতে দিল যে রেট অফ রিঅ্যাকশন এখানে কি হবে, তাহলে আমরা কি বলতে পারি যে PCl5 এর অন্তর্হিত হওয়ার হার অথবা কি বলতে পারি PCl3 এর তৈরি হওয়ার হার অথবা Cl2 এর তৈরি হওয়ার হার, অথবা এটাও বলা যেতে পারে যে একক সময়ে PCl5 এর গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ অথবা একক সময় PCl3 এর একক সময় PCl5 এর গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ অথবা একক সময় PCl3 এর গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ অথবা একক সময়ে Cl2 এর গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ। তাহলে আলটিমেটলি রেট অফ রিঅ্যাকশন যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে স্মল আর, এটা দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, তাহলে স্মল আর ইকুয়ালস টু যদি আমরা PCl5 এর সাপেক্ষে বার করি তাহলে এটা যেহেতু রিঅ্যাকট্যান্ট প্রথমত হচ্ছে আমরা এখানে মাইনাস রাখতে হবে, এরপরে কি হবে তাহলে উপরে কি আসবে উপরে হচ্ছে PCl5 এর কতটা চেঞ্জ হচ্ছে গাঢ়ত্বের হ্রাস কতটা হচ্ছে অথবা অন্তরিত হার, তাহলে সেটা আমরা কি করব ডেল্টা অফ PCl5 মানে কি থার্ড ব্র্যাকেট দেওয়ার এটা হচ্ছে কি যে PCl5 অ্যাকচুয়ালি কতটা চেঞ্জ হচ্ছে মানে PCl5 এর গাঢ়ত্ব কতটা চেঞ্জ হচ্ছে, আর নিচে তাহলে কি থাকবে প্রয়োজনীয় টাইম মানে প্রয়োজনীয় সময় যে সময় অ্যাকচুয়ালি PCl5 এর গাঢ়ত্বটা চেঞ্জ হচ্ছে। এখন যদি এটা কি PCl3 এর সাপেক্ষে বার করতে চাই তাহলে PCl3 হচ্ছে একটা বিক্রিয়াজাত পদার্থ মানে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের সাপেক্ষে বার করলে প্রথম যে সাইনটা থাকবে সেটা পজিটিভ এবং উপরে তাহলে কি থাকবে যে কতটা পরিমাণ PCl3 এর এটা আমার চেঞ্জ হচ্ছে মানে গাঢ়ত্ব কতটা চেঞ্জ হচ্ছে সেইটা আমার দরকার, এটা হচ্ছে PCl3 ওকে। আর নিচে কি প্রয়োজনীয় সময় মানে কতটা সময় অ্যাকচুয়ালি PCl3 এর গাঢ়ত্বটা চেঞ্জ হয়েছে বা বেড়েছে। আর যদি এটাকে আমরা Cl2 এর সাপেক্ষে বার করি তাহলে কি হবে উপরে হবে ডেল্টা কনসেন্ট্রেশন অফ Cl2 মানে Cl2 এর গাঢ়ত্ব বৃদ্ধি কতটা হয়েছে তা সেটা, আর নিচে কি হবে প্রয়োজনীয় সময় দ্যাট ইজ ডেল্টা টি। তাহলে এটা কি দেখা গেল এটা আমরা এইরকম একটা এক্সাম্পল করলাম যেখানে দেখো পদার্থগুলি সহগ কিন্তু সব এক আছে তাই না, সবগুলো দেখো এক, এখানে পদার্থের সহগ মানে কি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেগুলো সব এক, তাহলে সেক্ষেত্রে আমরা রেট অফ রিঅ্যাকশনটা এরকম ভাবে বার করলাম। এবারে একটা টিপিক্যাল এক্সাম্পল দেখা যাক, টিপিক্যাল এক্সাম্পল মানে কি যেখানে মনে করো পদার্থগুলি সহগ অ্যাকচুয়ালি এক ছাড়া অন্য কিছুও হতে পারে একের অধিকও হতে পারে। ফর এক্সাম্পল আমরা ইঞ্জিনের লাগে একটা করে নিই যে এ প্লাস মনে করো আমি নিলাম বিবি, সেখান থেকে কি হয়েছে সিসি প্লাস কি হয়েছে ডিডি, তাহলে কি বলছি যে এগুলো হচ্ছে আমার পদার্থের সহগ, কোনগুলো হচ্ছে সহগ এই এ বি এই সি আর এই ডি মানে স্মল গুলো, তাহলে কি এ মোল অফ বি বি মোল অফ বি এ মোল অফ এ বি মোল অফ বি এর সাথে রিঅ্যাকশন করে সি মোল অফ সি এন্ড ডি মোল অফ ডি তৈরি করেছে।
এখন যদি এক্ষেত্রে আমি রেট অফ রিয়াকশন বার করি তাহলে কিরকম ভাবে আমি লিখবো? তাহলে এক্ষেত্রে আমি যদি রেট অফ রিয়াকশন বার করি, ইন জেনারেল যেটা হয় সেটা কি, প্রথমত হচ্ছে আমি যদি রিয়াক্ট্যান্টের সাপেক্ষে বার করি, মানে এর সাপেক্ষে যদি আমি বার করি, তাহলে আমি প্রথমে একটা নেগেটিভ সাইন দেবো। কেন? কারণ রিয়াক্ট্যান্স আমি অবশ্যই বলছি রিয়াক্ট্যান্স কি যত সময় যাবে ধীরে ধীরে কমবে, তাহলে যে চেঞ্জটা হবে ওর গাঢ়ত্বের পরিমাণের যে চেঞ্জটা হবে সেটা কি হবে? ঋণাত্মক হবে। এখন আলটিমেট যদি আমার রেট অফ রিয়াকশনটাকে পজিটিভ যেহেতু এটাকে রাখতে হয়, তাহলে আমার কি প্রথমে একটা নেগেটিভ সাইন দিতে হবে। তাহলে মাইনাস দিলাম। এবার এই যে পদার্থের সহগ এটা কোথায় আসবে? এটা আসবে হচ্ছে 1/a, মানে 1 ডিভাইডেড বাই হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু এখানে a, তাহলে 1/a এলো। এবং বাকিটা কি থাকবে? বাকিটা যেরকম ছিল। ফর এক্সাম্পল কি আমি এখানে লিখবো ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ a ডিভাইডেড আমি কি লিখবো ডেল্টা t। হলো? মানে কতটা a আমার এর গাঢ়ত্বের কতটা চেঞ্জ হচ্ছে, মানে এর গাঢ়ত্ব কতটা কমছে, ডিভাইডেড বাই হচ্ছে প্রয়োজনীয় সময়, ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। এখন এটাকে এইভাবেও আমরা লিখতে পারি যে যদি বি এর সাপেক্ষে লিখি তাহলে কি হবে? আবার নেগেটিভ আসবে। কেন? কারণ বিটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, তাহলে কি আসবে? 1/b আসবে ইনটু, তাহলে উপরে কি বসবে? উপরে বসবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি, মানে কি বি এর গাঢ়ত্বের কতটা চেঞ্জ হচ্ছে, ডিভাইডেড বাই ডেল্টা টি, কতটা সময় তার জন্য প্রয়োজন। এখন যদি এটাকে আমি সি এর সাপেক্ষে লিখতে চাই, তাহলে সি হচ্ছে একটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, তাই সি এর জন্য অ্যাকচুয়ালি এখানে সাইনটা কি আসবে? প্লাস আসবে। কারণ বিক্রিয়াজাত পদার্থ সময়ের সাপেক্ষে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে, তার কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়ে, তাই এখানে সাইনটা বসবে আমার পজিটিভ। তাহলে এখানে সাইনটা বসবে আমার পজিটিভ। তাহলে আমার আলটিমেট যে ইকুয়েশনটা জানাবে সেটা কি আসবে? 1/c ইনটু ওপরে কি বসবে? তাহলে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ সি, কারণ সি এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কতটা চেঞ্জ হচ্ছে, মানে কতটা বাড়ছে, আর তার জন্য প্রয়োজনীয় সময় কতটা লাগছে, ডেল্টা টি। একই রকম ভাবে যদি আমি ডি এর সাপেক্ষে বসাই তাহলে হবে 1/d ইনটু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে আমার ইন জেনারেল ইকুয়েশন। এখন এটা যখন আমি পেয়ে গেলাম, তাহলে সিম্পল ভাষায় বলতে গেলে কি হয়, যে মনে করো একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, সেখান থেকে যদি আমি একটা প্রোডাক্ট পাই, তাহলে আমরা অ্যাকচুয়ালি ইন জেনারেল রেট অফ রিঅ্যাকশন কি বলবো? ইন জেনারেল রেট অফ রিঅ্যাকশন কি? ইন জেনারেল রেট অফ রিঅ্যাকশন মানে যেটা আর, সেটাকে আমি বলতে পারি অথবা সরি আর ইকুয়ালস টু আমি বলতে পারি যে 1/νr ইনটু ডেল্টা আর বাই ডেল্টা টি। এটা আমার মাইনাস বসবে। কেন মাইনাস বসবে এখানে? কেন? কারণ আমি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করছি। ইকুয়ালস টু আমি বলতে পারি যে 1/νp ইনটু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ পি ডিভাইডেড বাই ডেল্টা টি। এর মানে কি হলো? নিউ আরটা কি? নিউ আরটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, মানে রিঅ্যাক্ট্যান্টের অ্যাকচুয়ালি সহগ। রিঅ্যাক্ট্যান্টের মানে কি? বিক্রিয়ক পদার্থের সহগ হচ্ছে নিউ আর, আর এখানে বিক্রিয়াজাত পদার্থের সহগ হচ্ছে নিউ পি, যেটা আমরা আগের ইকুয়েশনে দেখালাম। ডেল্টা আর মানে কি? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হয়েছে, মানে গাঢ়ত্ব কতটা হ্রাস পেয়েছে, ডিভাইডেড বাই ডেল্টা টি মানে প্রয়োজনীয় সময়। আর এখানে কি? ডেল্টা পি মানে হচ্ছে কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ডিভাইডেড বাই ডেল্টা টি মানে কি? প্রয়োজনীয় সময়, সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাই এটাকে আমরা ইন জেনারেল ইকুয়েশন বলে মেনে নিতে পারি। এবারে আমাকে যেটা দেখতে হবে সেটা কি? সেটা হচ্ছে রিয়েল এক্সাম্পলস এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা সেগুলোকে কিরকম ভাবে লিখবো। তাহলে এখন আমরা রিঅ্যাকশন রেট অথবা বিক্রিয়ার হার কিরকম ভাবে এক্সপ্রেস করে সেটা জানলাম। এখানে একটা জিনিস একটু আমি বলবো, সেটা হচ্ছে কি, যখন আমরা এটা পড়ছিলাম যেখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলো যখন এক ছিল, মানে ফর এক্সাম্পল হচ্ছে a প্লাস বি, সেখান থেকে মনে করো সি প্লাস ডি তৈরি হচ্ছে, তখন কি হচ্ছিল যে এর অন্তর্হিত হওয়ার হার সেটা কি? সেটা হচ্ছে মাইনাস এর অন্তর্হিত হওয়ার হার সেটা কি ছিল? মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ এ, মানে এর কনসেন্ট্রেশনের ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, মানে ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় কতটা। এটা হচ্ছে এর অন্তর্হিত হওয়ার হার। আবার বি এর অন্তর্হিত হওয়ার হার কি ছিল? মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। এটা হচ্ছে এ আর বি এর অন্তর্হিত হওয়ার হার। সি এর উৎপন্ন হওয়ার হার কি হবে? ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ সি, মানে সি এর গাঢ়ত্ব কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, মানে ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। আর একই রকম ভাবে হচ্ছে ডেল্টা অফ ডেল্টা ডি ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা হচ্ছে ডি এর উৎপন্ন হওয়ার হার। এবং এখানে যেহেতু স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট সব এক, মানে কি? মানে হচ্ছে এই সব পদার্থগুলি সহগ যেহেতু এক, এগুলোই হচ্ছে রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেটের সাথে অ্যাকচুয়ালি এগুলোর কোনো ডিফারেন্স নেই, এগুলোই রিঅ্যাকশন রেট। আবার এর অন্তরিত হওয়ার হার এটাই, বি এর অন্তরিত হওয়ার হার এটা,
সি এবং ডি এর উৎপন্ন হওয়ার হার এগুলো। কিন্তু যখন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট একটু আলাদা হয়ে যাবে, ফর এক্সাম্পল এ অফ এ প্লাস বি অফ বি, সেখান থেকে আসছে আমার সি অফ সি প্লাস ডি অফ ডি, তখন কিন্তু জিনিসটা একটু আলাদা হবে। সেখানে রেট কি হবে, রেট হবে -1/a ডেল্টা অফ কনসেন্ট্রেশন হবে বাই ডেল্টা টি ইকুয়ালস টু কি হবে -1/b ডেল্টা বি কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি ইকুয়ালস টু হবে 1/c ইন্টু ডেল্টা ক্যাপিটাল সি বাই ডেল্টা টি ইকুয়ালস টু 1/স্মল ডি ইন্টু ডেল্টা কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই ডেল্টা টি। মানে এটা হচ্ছে রেট। কিন্তু এখন যদি আমাকে বলে যে এর অন্তরিত হওয়ার হার কত, সেটা কি হবে মাইনাস ডেল এ ডেল টি, এটাই কিন্তু হবে। কেন? কারণ অন্তরিত হওয়ার হার কিন্তু এটাই, এটা হচ্ছে রিঅ্যাকশন রেট চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা রিঅ্যাকশন রেটে আসবে, কিন্তু এর অন্তরিত হওয়ার হারে কিন্তু কোএফিসিয়েন্টটা আসবে না, এর অন্তরিত হওয়ার হার হচ্ছে এটাই। এবার বি এর যদি আমরা বলি অন্তরিত হওয়ার হার কোনটা, তাহলে কি হবে মাইনাস ডেল্টা অফ বি বাই ডেল্টা টি, মানে কতটা বি এর কতটা গাঢ়ত্বের পরিমাণ, গাঢ়ত্ব কতটা চেঞ্জ হয়েছে, কতটা প্রয়োজনীয় সময় বা ওই উক্ত সময়ে কতটা বি এর চেঞ্জ হয়েছে সেইটা। আবার ঠিক একই রকম ভাবে যদি এখন সি এর আমরা বলি যে সি এর উৎপন্ন হওয়ার হার কত, সেটা কি হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি, মানে সি এর গাঢ়ত্বের পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে উক্ত সময়ে। অথবা বলতে পারি যে ডি এর অ্যাকচুয়ালি উৎপন্ন হওয়ার হার কত, ডেল্টা অফ ডি বাই ডেল্টা অফ টি, মানে ডি এর গাঢ়ত্ব কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রয়োজনীয় টি সময়। এগুলো কি, এগুলো আমরা বললাম যে রিঅ্যাকশন রেট, মানে রেট অফ রিঅ্যাকশন আর উৎপন্ন হওয়ার হার অথবা অন্তরিত হওয়ার হার দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। কিন্তু এখানে যেখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, সেখানে কিন্তু যা উৎপন্ন বা অন্তরিত হওয়ার হার সেটাই কিন্তু রেট অফ রিঅ্যাকশন। এবারে একটা এক্সাম্পল দিয়ে একটা বুঝি, তাহলে খুব সুবিধা হবে জিনিসটা। দেখো আমরা যখন করব এটা সেকেন্ড মানে যেটা করেছিলাম এর করসপন্ডিং একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে একদম সুবিধা হবে। সেটা মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি যে 2N2O5 গ্যাস, ওখান থেকে কি তৈরি হচ্ছে, ওখান থেকে তৈরি হচ্ছে 4NO2 গ্যাস প্লাস O2 গ্যাস, এটা মনে করো তৈরি হচ্ছে। তাহলে এখন যদি আমি বলি যে N2O5 এর অন্তরিত হওয়ার হার কত, সেটা কি হবে, সেটা কিন্তু হবে অন্তরিত হওয়ার হারটা কি হবে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ N2O5 ডিভাইডেড বাই ডেল্টা টি। এটা কি হবে N2O5 এর অন্তরিত হওয়ার হার, মানে কি হারে N2O5 এর গাঢ়ত্বের চেঞ্জ হচ্ছে বা গাঢ়ত্বের পরিমাণ হ্রাস পাচ্ছে। যদি আমি বলি যে NO2 এর উৎপন্ন হওয়ার হার কত, কি হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ NO2 ডিভাইডেড বাই ডেল্টা টি। যদি আমি বলি যে O2 এর উৎপন্ন হওয়ার হার কত, তাহলে হবে ডেল্টা অফ O2 ডিভাইডেড বাই হবে আমার ডেল্টা টি। কিন্তু রিঅ্যাকশন রেট যখন আসবে তখন কিন্তু স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে আমি লিখতে হবে। তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হবে, রেট অফ রিঅ্যাকশন হবে -half ইন্টু ডেল্টা অফ N2O5 ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে রেট অফ রিঅ্যাকশন কি, রেট অফ রিঅ্যাকশন হচ্ছে 1 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু N2O5 এর অন্তরিত হওয়ার হার। আবার এটাও বলতে পারি যে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে কি, যদি আমি NO2 সাপেক্ষে বার করি তাহলে কি হবে 1 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 4 ইনটু কি NO2 উৎপন্ন হওয়ার হার, মানে কি ডেল অফ NO2 ডিভাইডেড বাই ডেল্টা টি। এবার যদি আমি বলি রেট অফ রিঅ্যাকশন আমি যদি O2 সাপেক্ষে বার করি তাহলে কি হবে যে 1 বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে 1/1 ইনটু O2 উৎপন্ন হওয়ার হার, মানে কি হচ্ছে ডেল অফ O2 ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এখন একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, দেখো যে N2O5 এর অন্তরিত হওয়ার হার মানে কোনটা, মানে হচ্ছে মাইনাস N2O5 বাই ডেল্টা টি ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 1/2 ইন্টু এইটা 1/2 ইন্টু NO2 এর উৎপন্ন হওয়ার হার। মানে কি দেখো আমরা বলছি যে N2O5 এর অন্তরিত হওয়ার হার সেটা কি হবে, সেটা হচ্ছে 1/2 ইন্টু NO2 এর উৎপন্ন হওয়ার হার। আবার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2 ইন্টু O2 এর উৎপন্ন হওয়ার হার। মানে রেশিওটা তুমি একবার দেখো যে মাইনাস N2O5 বাই ডেল্টা টি, এটাও কি N2O5 এর অন্তরিত হওয়ার হার। তাহলে এইটা ইকুয়ালস টু, যদি বলি আমি বলি রেটটা তো পুরোটাই ইকুয়াল, তাহলে N2O5 বাই ডেল্টা টি ইকুয়ালস টু কি হবে, এইটা যদি কেটে যায় তাহলে হাফ ইন্টু এইটা থাকবে, তার মানে হবে কি N2O5 এর অন্তরিত হওয়ার হার ইকুয়াল টু হবে হাফ ইন্টু NO2 এর উৎপন্ন হওয়ার হার ইকুয়াল টু, তাহলে আবার কি হবে ইকুয়াল টু হবে 2 ইন্টু O2 এর উৎপন্ন হওয়ার হার। তাহলে আমরা এটাই বললাম যে অন্তরিত হওয়ার বা অন্তরিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার থেকে অ্যাকচুয়ালি এই রেট অফ রিঅ্যাকশনটা কতটা ডিফারেন্স, মানে স্টয়কিওমেট্রি অনুযায়ী অ্যাকচুয়ালি এটা কিরকম ভাবে ডিফারেন্স হচ্ছে এবং
ওইখান থেকে যদি আমাকে অন্তরিত হওয়ার হার অথবা মনে করো উৎপন্ন হওয়ার বলে দেয়, তাহলে আমরা রেট অফ রিঅ্যাকশন ওখান থেকে কি করে বার করবো, এটাও করা যেতে পারে। অথবা রেট অফ রিঅ্যাকশন যদি আমাকে বলে দেয় সেখান থেকে অন্তরিত হওয়ার হার বা উৎপন্ন হওয়ার হার কি করে বার করতে হবে, সেটাও আমরা করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এবার দুটো রিয়েল এক্সাম্পলস দেখা। রিয়েল এক্সাম্পলস বলতে কি, যে রিয়েল কিছু কেমিক্যাল ইকুয়েশন আমরা দেখি আর তার করসপন্ডিং বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশনটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করব। তাহলে ফার্স্ট যে এক্সাম্পলটা সেটা নিচ্ছে, যেটা নিচ্ছি আমরা, সেটা হলো 2N2O5 গ্যাস। সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে 4NO2 গ্যাস প্লাস 8 মোল, তার মানে 1 মোল O2 পড়ে রইল, O2 গ্যাস। তাহলে এক্ষেত্রে আমি যদি রেট অফ রিঅ্যাকশন বার করি, রেট অফ রিঅ্যাকশন যেটাকে আমরা বলছি স্মল r ইকুয়ালস টু, যদি রিঅ্যাক্ট্যান্ট মানে কি বিক্রিয়ক পদার্থ কোনটা এখানে N2A5, এর সাপেক্ষে যদি বার করি, প্রথমত দেখতে হবে এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা পদার্থের সহগ কোনটা। তাহলে এর পদার্থের সহগ কত আছে, এর পদার্থের সহগ হচ্ছে আমার 2। তাহলে যেহেতু আমি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে মানে N2O5 এর সাপেক্ষে বার করছি, প্রথমত আমি নেগেটিভ দেব। এরপর কি পদার্থের সহগ যেহেতু 2, তাহলে কি আসবে 1/2 ইন্টু কত আসবে, ওপরে কি আসবে, ওপরে আসবে কতটা পরিমাণ N2O5 এর গাঢ়ত্ব চেঞ্জ হয়েছে বা গাঢ়ত্ব হ্রাস পেয়েছে, আর ডিভাইডেড বাই কি, সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে এটা আমি বার করলাম N2O5 এর সাপেক্ষে। এখন যদি NO2 এর সাপেক্ষে বার করি, তাহলে NO2 হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট, তাহলে সাইনটা আমার পজিটিভ থাকবে। এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ কোনটা, পদার্থের সহগ হচ্ছে 4, তাহলে আমার বসবে 1/4 ইন্টু ওপরে কি বসবে, NO2 এর গাঢ়ত্ব কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে হবে ডেল্টা কনসেন্ট্রেশন অফ NO2 ডিভাইডেড বাই নিচে কি আসবে, নিচে আসবে ডেল্টা টি, মানে ওই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, ইকুয়ালস টু যদি আমি O2 সাপেক্ষে বার করি, তাহলে কি হবে 1/1, কারণ ওর পদার্থের সহগ হচ্ছে 1, কিছু দেওয়া নেই মানে হচ্ছে 1, তাহলে এটা কি হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ O2 মানে কতটা O2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে তার জন্য প্রয়োজনীয় সময়। আচ্ছা, আর একটা রিঅ্যাকশন দেখে নেওয়া যাক, একটা রিয়েল এক্সাম্পলস। আর একটা রিঅ্যাকশন মনে করো ফর এক্সাম্পল হচ্ছে NH3 রিঅ্যাকশন আমি দেখাচ্ছি, যে 4 মোল NH3 গ্যাস যেটা কিনা অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে, ফর এক্সাম্পল ধরে নাও অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করছে, তাহলে আমার তৈরি করবে এখানে 4NO, এটাও গ্যাস, 4NO গ্যাস প্লাস তৈরি করবে H2O। এবার যদি ব্যালেন্স করতে হয়, এটা হবে 12, এটা হচ্ছে 6 মোল অফ H2O, তাহলে টোটাল O2 আসবে আমার এখানে 3 মোলস, রাইট। 4টে নাইট্রোজেন, এখানে 4টে নাইট্রোজেন আছে, 3 4 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন, 6টা অক্সিজেন মিলে গেছে, তাহলে এখানে H2O। এবার আমি বলছি এইখানে যদি আমি রেট অফ রিঅ্যাকশনস বার করি, তাহলে রেট অফ রিঅ্যাকশনের ইকুয়েশনটা এখানে কি আসবে, R ইকুয়ালস টু, এখানে রিঅ্যাক্ট্যান্ট কি কি আছে, NH3 আছে আর O2 আছে। তাহলে রিঅ্যাক্ট্যান্ট যদি NH3 আর O2 হয়, যদি আমি NH3 সাপেক্ষে বার করি, তাহলে প্রথমত নেগেটিভ আসবে, পদার্থের সহগ হচ্ছে 4 অথবা রিঅ্যাকশন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 4, তাহলে আমার আসবে 1/4 ইনটু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ NH3 মানে NH3 কনসেন্ট্রেশন কতটা কমে যাচ্ছে বা গাঢ়ত্ব কতটা কমে যাচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা টি, তার মানে প্রয়োজনীয় সময় ওই পরিবর্তনের জন্য, ইকুয়াল টু যদি আমি O2 এর সাপেক্ষে বার করি, O2 যেহেতু রিঅ্যাকট্যান্ট, তাহলে আমি 1/3, কারণ 3 হচ্ছে আমার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ইনটু কি আসবে ডেল্টা অফ O2 আসবে, কেন, কারণ O2 এর কনসেন্ট্রেশন কতটা কমে যাচ্ছে সেটা আমায় দেখতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, তার জন্য প্রয়োজনীয় সময়। যদি আমি NO এর সাপেক্ষে বার করি, NO হচ্ছে একটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, তাহলে তার জন্য বার করলে আমার সাইনটা কি থাকবে, নেগেটিভ থাকবে না পজিটিভ থাকবে। 1/4 কেন বসছে, কারণ 4 হচ্ছে NO স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ, ইনটু কি আসবে তাহলে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ NO মানে NO কনসেন্ট্রেশন কতটা বৃদ্ধি পাচ্ছে বা গাঢ়ত্ব কতটা বৃদ্ধি পাচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এটা কি বলছি, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা NO তৈরি হওয়ার রেট বা তৈরি হওয়ার হার, এটা কি বিক্রিয়ক বা NH3 অন্তর্হিত হওয়ার হার, O2 অন্তর্হিত হওয়ার হার, NO তৈরি হওয়ার হার বা H2 তৈরি হওয়ার হার, ইকুয়ালস টু যদি আমি H2 এর সাপেক্ষে বার করি, তাহলে কি আসবে, তাহলে আসবে আমার 1/6 ইনটু ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 মানে H2 এর কনসেন্ট্রেশনের কতটা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা টি, সেই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়। তাহলে আলটিমেটলি অ্যাট লিস্ট তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে রেট অফ রিঅ্যাকশনস কে কোনো একটা পার্টিকুলার যদি আমার রাসায়নিক সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে রেট অফ রিঅ্যাকশনস এর যে ইকুয়েশনটা আসবে সেটা আমি কিভাবে বার করব। সেখানে পদার্থের সহগ যদি 1 থাকে তাহলে কিভাবে বেরোবে, অথবা পদার্থের সহগ যদি ডিফারেন্ট কাইন্ড অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি কিরকম ভাবে রেট অফ রিঅ্যাকশনস কে এক্সপ্রেস করব সেটা আমরা জানতে পেরেছি। তাহলে বিক্রিয়ার হার আমরা মোটামুটি বুঝতে পারলাম, বা বিক্রিয়ার হারকে কিভাবে আমরা এক্সপ্রেস করবো সেটা বুঝতে পারলাম। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সাধারণত
মানে দু ধরনের বিক্রিয়ার হার সাধারণত বিবেচনা করা হয়। একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার সাধারণত দু ধরনের বিক্রিয়া হার বিবেচনা করা হয়। মানে রেট অফ রিঅ্যাকশনটা সেটা দু ধরনের হয়। সেটা কি? একটাকে আমরা বলি অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, মানে কি? মানে হচ্ছে গড় বিক্রিয়া হার। আর একটাকে কি বলা হয়? ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট মানে কি? মানে হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে প্রথমত আমরা দেখি অ্যাভারেজ রিঅ্যাকশন রেটটা কি, মানে গড় বিক্রিয়া হার কি। গড় বিক্রিয়া হার বলতে কি বোঝানো হচ্ছে? যে মনে করো একটা রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট যে কনভার্সনটা হয়, যে মনে করো আমি বলছি R2P, আর কি আর হচ্ছে আমার এখানে রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ, আর P হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই যে রিঅ্যাকশনটা মনে করো সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা তো হতে পারে, বাট নির্দিষ্ট সময়ের ব্যবধানে। ধরে নিচ্ছি আমি যে 30 মিনিট একটা সময়ের ব্যবধানে। তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের যে চেঞ্জটা হয়, গাঢ়ত্বের যে পরিবর্তনটা হয়, তার সাথে অ্যাকচুয়ালি ওই যে সময়ের ব্যবধানটা হচ্ছে তার যে অনুপাতটা বার করা হয় ওই সময়ের ব্যবধানে, সেটা সেই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার বলা হয়। মানে আমি আরেকবার বলছি, ফর এক্সাম্পল রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট এখানে কনভার্ট হচ্ছে, এটা 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, যে কোনো মনে করো রিঅ্যাকশন টাইম যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি বলছি নির্দিষ্ট সময়ের ব্যবধান একটা আমি নিলাম। ফর এক্সাম্পল সেটা 10 মিনিট, 15 মিনিট, বা ধরে নাও যে 30 মিনিটের একটা সময়ের ব্যবধান আমি নিলাম। এখন 30 মিনিটের সময়ের ব্যবধানে মনে করো কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অথবা বিক্রিয়াজাত পদার্থের চেঞ্জ মানে গাঢ়ত্বের পরিবর্তনটা কতটা হচ্ছে সেইটা আমি দেখলাম, তার সাথে ওই সময়ের ব্যবধানের একটা অনুপাত বার করলাম। এই যে রেশিওটা বেরোলো, এই রেশিওটা ওই সময়ের ব্যবধানে ওই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার বলা হয়। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি এক্সপ্রেস করতে চাই তাহলে কিরকম ভাবে এক্সপ্রেস করবো? ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে এই রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট এই কনভার্সনটা হচ্ছে, এই কনভার্সনটা তো কন্টিনিউয়াস হতে থাকবে। ধরে নিচ্ছি যে T = T1 একটা টাইম যেখানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে R1, আর T = T2 যেখানে হচ্ছে T2 > T1। মানে কি ধীরে ধীরে আমি রিঅ্যাকশনটা যখন প্রগ্রেস করছে তখন আমি ধরলাম T = T2 তে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে R2, মানে বিক্রিয়ক পদার্থের। তাহলে বিক্রিয়ক পদার্থের প্রাইমারি কনসেন্ট্রেশন R1, আর তারপরে আরো কিছু সময় পরে হলো কনসেন্ট্রেশন R2, আর ঠিক T1 সময় প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধরে নিলাম আমি P1, আর এখানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন আমি ধরে নিচ্ছি P2। তাহলে এখন বলো যে এই যে টাইমটা চেঞ্জ হয়েছে মানে কি T1 থেকে তো T2 অবধি গেছে, তাহলে ডেল্টা টি মানে সময়ের ব্যবধানটা কত হয়েছে? সময়ের ব্যবধান হচ্ছে আমার T2 - T1। তাহলে এই ক্ষেত্রে T2 - T1 মানে এই সময়ের ব্যবধানে এখন যদি আমি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে বার করি যে বিক্রিয়ক পদার্থের কতটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, তাহলে আমি কি করে সেটা কোত্থেকে পাবো? সেটা হবে আমার কনসেন্ট্রেশন অফ R2 - কনসেন্ট্রেশন অফ R1, যেটা কিনা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। এখন এটাকেই যদি আমি প্রোডাক্টের সাপেক্ষে বার করি যে কতটা অ্যাকচুয়ালি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের চেঞ্জ হয়েছে বা গাঢ়ত্বের পরিমাণ কতটা চেঞ্জ হয়েছে, তাহলে সেটা কি হবে? কনসেন্ট্রেশন অফ P2 মাইনাস হচ্ছে কনসেন্ট্রেশন অফ P1, যেটা হবে কিন্তু আমার পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এখন আমাকে বলো যে এই সময়ের ব্যবধানে মানে ডেল টি বা অথবা বলতে পারো যে T2 - T1 এই সময়ের ব্যবধানে বিক্রিয়ার যে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন বা বলতে পারো যে গড় বিক্রিয়া হার যেটা বলা হচ্ছে অ্যাজ পার ডেফিনেশন, সেটা তাহলে কি হবে? সেটা যদি আমি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করি, এগেন এখন অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন বা গড় বিক্রিয়ার এটাও তো পজিটিভ হবে। তাহলে এখন যদি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করা হয় তাহলে আমরা কি বলছিলাম যে কতটা চেঞ্জ হচ্ছে আর ডিভাইডেড বা কতটা চেঞ্জ হচ্ছে আর তার সাথে কার অনুপাত হবে? ওই পার্টিকুলার সময়ের ব্যবধানটা। তাহলে আমরা কি বললাম যে এখানে আমরা লিখবো যে নিচে থাকবে তাহলে ডেল্টা টি, কারণ আমরা এই সময়ের ব্যবধানে এটাকে বার করছি, আর ওপরে তাহলে কি থাকবে? ওপরে আমার হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ আর, কারণ রিঅ্যাক্ট্যান্ট কতটা চেঞ্জ হচ্ছে। কিন্তু রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করলে তাহলে আমার এখানে কি বসবে? একটা নেগেটিভ বসবে। কেন? কারণ এটা কিন্তু একটা ঋণাত্মক কোয়ান্টিটি বা বলতে পারো নেগেটিভ কোয়ান্টিটি। এখন যদি নেগেটিভ হয় ডেল্টা আরটা, কিন্তু আমার এভারেজ রেট অফ রিঅ্যাকশন তো একটা পজিটিভ, অথবা যদি হয় সেটা জিরো হতে পারে কিন্তু নেগেটিভ হতে পারে না। তাই সেক্ষেত্রে ইকুয়েশনটা হবে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ আর ডিভাইডেড বাই ডেল্টা টি, এই অনুপাতটা। এখন যদি এটাকে আমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন অনুযায়ী বার করতে চাই তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে? পজিটিভ হবে, মানে চেঞ্জটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ পজিটিভ। তাহলে এটাই হবে গড় বিক্রিয়া হার। যদি আমি এর প্রোডাক্টের সাপেক্ষে বার করি তাহলে হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ পি ডিভাইডেড বাই ডেল্টা টি। কেন? কারণ প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জটা হচ্ছে পজিটিভ। তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে এই রকম হবে। এই পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন গ্রাফিক্যালি এই ধরনের গ্রাফ আমি আগেও দেখিয়েছি যে মনে করো আমরা এখানে নেবো কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব,
আর এদিকে আমরা কি নেবো, টাইম। তাহলে একদম বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, মনে করো রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট, সেম রিঅ্যাকশন যেটা আমরা দেখাচ্ছিলাম যে রিঅ্যাক্টেন্ট টু প্রোডাক্ট আর টু পি যখন কনভার্ট হচ্ছে, তখন একদম বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক পদার্থের কনসেন্ট্রেশন সব থেকে বেশি এবং বিক্রিয়াজাত পদার্থের কনসেন্ট্রেশন কি হবে, 0, কারণ তখন বিক্রিয়াজাত পদার্থ তৈরিই হয়নি। তাহলে এখানে হচ্ছে আমার বিক্রিয়ক পদার্থ হলো, আর একদম নিচে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, কারণ বিক্রিয়াজাত পদার্থ তখন তৈরি হয়নি। তাহলে যত সময় যাবে তত কি হবে, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকবে আর বিক্রিয়কজাত পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন আগের যে স্লাইডটা ছিল যেখানে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট কোনো সময়ের ব্যবধানে, যেটা আমরা ধরেছিলাম যে ডেল্টা টি মানে টি টু মাইনাস টি ওয়ান, এখানে ডেল্টা টি মানে কি টি টু মাইনাস টি ওয়ান। এখন এখানে তাহলে আমি ধরে নিই দুটো সময়, একটা হচ্ছে আমার এটা হচ্ছে ধরে নিলাম আমি টি ওয়ান, এটাকে মনে করো ধরে নিলাম আমি টি ওয়ান, আর মনে করো আর একটা সময় ধরছি, এটাকে আমি ধরে নিচ্ছি টি টু। তাহলে টি ওয়ান আর টি টু সময় এবার ধরে নাও যে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কোনটা। তো এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখন টি ওয়ান সময় এখানে যদি আমি একটা প্যারালাল লাইন মোটামুটি আঁকার চেষ্টা করি, তাহলে আমি এখানে আমি কি পাচ্ছি, এটা আমার করসপন্ডিং আসছে কি, এটা আমার আসছে আর ওয়ান, রাইট। আর এখান থেকে যদি আমি একটা করসপন্ডিং প্যারালাল লাইন আঁকি, তাহলে এটা আমি কি পাবো, অ্যাকচুয়ালি এটা আমি পাবো কি আর টু। তাহলে এই যে ডিফারেন্সটা এটা কি হবে, তাহলে আর টু মাইনাস আর ওয়ান, তাই না। তাহলে ডেল্টা আর হবে আর টু মাইনাস আর ওয়ান, কিন্তু ভালো করে দেখো যে আর টু এর কনসেন্ট্রেশন কি হচ্ছে আর ওয়ান এর কনসেন্ট্রেশনের থেকে কম, তাহলে ডেল্টা আর যেটা সেটা কি হয়ে যাচ্ছে, সেটা নেগেটিভ হচ্ছে। এই জন্যই রেট অফ রিঅ্যাকশন যখন আমরা আর অ্যাভারেজ বার করছিলাম তখন আমরা কি করছি, মাইনাস অফ কনসেন্ট্রেশন অফ আর, মানে কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের কতটা চেঞ্জ হচ্ছে বা গাঢ়ত্বের কতটা চেঞ্জ হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি লিখছিলাম, কারণ নির্দিষ্ট সময়ের ব্যবধান হচ্ছে ডেল্টা টি। এখন এটাকে আমরা প্রোডাক্টের সাপেক্ষে বার করতে পারি। ঠিক করে লক্ষ্য যদি করো তাহলে দেখো টি ওয়ান এ অ্যাকচুয়ালি প্রোডাক্ট হচ্ছে এইটা, তার মানে এটাকে আমরা বলবো কনসেন্ট্রেশন অফ টি ওয়ান। আর টি টু এর সাপেক্ষে দেখো প্রোডাক্ট লাইনে এইখানে গিয়ে ঠেকেছে, তাহলে এটা কি হবে, এটা হবে আমার কনসেন্ট্রেশন অফ পি টু। তাহলে আমার এই যে পোর্শনটা, এইটুকু যে পোর্শন, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার ডেল্টা পি, ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ পি। এখন ডেল্টা কনসেন্ট্রেশন অফ পি দেখো, যেখানে পি ওয়ানটা আছে, পি ওয়ান এর অ্যাকচুয়ালি ভ্যালু কম, whereas এই জায়গাটা হচ্ছে পি টু, তাহলে পি টু এর ভ্যালু বেশি। তাহলে ডেল্টা পিটা কি, ডেল্টা পিটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ কোয়ান্টিটি, তাই না। এই জন্য যখন অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন বার করছি ইন টার্মস অফ প্রোডাক্ট, তাহলে সেটা কি হবে, সেটা হবে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ পি ডিভাইডেড বাই ডেল্টা টি, কারণ এখানে ডেল্টা পিটা হচ্ছে পজিটিভ। তাই অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন যেহেতু আমার অল ওভার কোয়ান্টিটিটা পজিটিভ, রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করতে গেলে আমার একটা নেগেটিভ সাইন দিতে হচ্ছে, কিন্তু প্রোডাক্টের সাপেক্ষে বার করতে গেলে আমার একটা পজিটিভ সাইন দিতে হচ্ছে। কেন, কারণ আর টু মাইনাস আর ওয়ান যদি করি তাহলে আর টু হচ্ছে ছোট, তাই আর টু মাইনাস আর ওয়ান এখানে ডেল্টা আর যদি আমি করি তাহলে সেটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে আলটিমেটলি অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশনের ক্ষেত্রে শুরুতেই একটা নেগেটিভ সাইন দিতে হচ্ছে যখন আমি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করছি, কিন্তু প্রোডাক্টের সাপেক্ষে বার করলে আমার কোনো সাইনের নেগেটিভ সাইনের দরকার নেই। এটা ইন জেনারেল ডেল পিটা যেহেতু পজিটিভ, তাহলে ডেল পি বাই ডেল টি করলেই হবে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে বলতে কি বোঝায়, আমরা এখানে বলেছিলাম না যে দু রকম বিক্রিয়ার হার সাধারণত বিবেচনা করে, একটা কি, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, আর একটা কি আমরা বলেছিলাম অথবা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, আর একটা কি ছিল ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট, মানে যেটাকে আমরা বলছিলাম তাৎক্ষণিক বিক্রিয়া হার। নর্মাল বিক্রিয়া হারের ডেফিনেশন তো আমরা অলরেডি জানি যে একক সময়ে কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের হারকে অথবা গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণকে আমরা বিক্রিয়া হার বলছিলাম। তাহলে তাৎক্ষণিক মানে কি আমরা বলছি এখানে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। তাহলে তাৎক্ষণিক যখন আমরা বলছি, তাৎক্ষণিক কথাটার মানে কি, তাৎক্ষণিক কথার মানে হচ্ছে অতি ক্ষুদ্র, মানে কি অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে আমরা কিছু বিবেচনা করছি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হারের সংজ্ঞাটা এরকম ভাবে বলা যেতে পারে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনো মুহূর্তে, কোনো সময়ের ব্যবধানে নয়, কোনো মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের হার অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হারকে ওই মুহূর্তে ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে কোনো মুহূর্তে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, সেই মুহূর্তে কতটা হচ্ছে সেইটা আমাকে দেখতে হবে। বিক্রিয়া হারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, কোনো একটা সময়ের ব্যবধানে আমরা দেখছিলাম, তাহলে এটাকে আমরা কি দেখছি, কোনো একটা মুহূর্তে। তাহলে মুহূর্তে যখন বলছি আমরা একই রকম একটা এক্সাম্পল আগে নিই যে আর টু পি, মনে করো রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, এখানে আরটা কি বিক্রিয়ক পদার্থ, পি কি বিক্রিয়াজাত পদার্থ। এখন যখন এটাকে আমরা অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন করেছিলাম তখন আমরা কি করেছিলাম, মাইনাস আর ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা টি, আর এখানে এটা কি এসেছিল
ডেল্টা পি মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা এসেছিল কি গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে। এখন যদি এটাকে আমরা বলি তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হারের ক্ষেত্রে তাহলে সে এই জিনিসটা চেঞ্জ কি রকম হয়ে যাবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার কি হবে, মনে করো আমি বলছি তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার যখন আমরা রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করব, তাহলে সেটা আমরা কি লিখবো, যে যেহেতু এখানে কি হচ্ছে সময়ের ব্যবধানটা তো অতি ক্ষুদ্র, তাহলে আমরা কি লিখবো এখানে, যে লিমিট, যেখানে কি ডেলটিটা হচ্ছে টেন্স টু জিরো, কারণ কোনো মুহূর্তে আমরা বার করছি, এখানে সময়ের ব্যবধানটা কি খুব ক্ষুদ্র, খুব সময়, একটা তাৎক্ষণিক মুহূর্তে বার করছি, তাহলে এখানে সময়ের ব্যবধানটা অতীব ক্ষুদ্র। আর বাকিটা কি থাকবে, বাকিটা যেরকম আমরা লিখছিলাম সেটা কি হবে, তাহলে নেগেটিভ সাইন অফ ডেল্টা অফ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ বাই ডেল্টা টি হলো। তাহলে এখন এই যে ডেল্টা সাইন গুলো, এই ডেল্টা সাইন গুলো মানে কি, এই ডেল্টা সাইন মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যবধান আছে, মানে সেখানে একটা ক্যালকুলেটেড ভ্যালু আছে, কিন্তু এখানে যেহেতু ডেল্টা টি টেন্স টু জিরো, তার মানে তাৎক্ষণিক মুহূর্ত, তাই এই ডেল্টাটা তখন চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস ডিআর বাই ডিটি। তাহলে ডেল্টার বদলে আমরা কি বলছি, ডেল্টাটাকে আমরা চেঞ্জ করে কি লিখছি, ডি লিখছি। কেন, কারণ ডেল্টা বলতে বোঝায় একটা কোনো ব্যবধান, আর ডিটা কি বোঝানো হচ্ছে, যে অতি ক্ষুদ্র ব্যবধান, মানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস, মানে ইনস্ট্যান্ট টাইমে হচ্ছে বা তাৎক্ষণিক মুহূর্তে কিছু একটা জিনিস আমরা বিবেচনা করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, সেক্ষেত্রে আমরা এটাকে ডি দিয়ে লিখবো। কেন, কারণ ডেল্টার পরিবর্তে এক্ষেত্রে এখন আমরা ডি ব্যবহার করছি, যে ক্ষুদ্র পরিবর্তনটাকে বোঝানোর জন্য। এটা কি একটা পার্টিকুলার ব্যবধান, মানে একটা বড় পরিবর্তন, আর ডিটা কি ক্ষুদ্র পরিবর্তন, তাই ক্ষুদ্র পরিবর্তন বোঝানোর জন্য এখন আমরা ডি ব্যবহার করছি। কেন, এখানে ডেল্টিটা হচ্ছে টেন্স টু জিরো। আর এটাই যদি আমরা প্রোডাক্টের সাপেক্ষে লিখতাম তাহলে কি নাম লিখতাম, তাহলে লিখতাম লিমিট ডেল্টা টি টেন্স টু জিরোই হবে এখানে, তাহলে আমার আসতো ডেল্টা পি, সরি ডেল্টা অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি, তার মানে আলটিমেটলি এটা কি আসতো, ডিপি ডিভাইডেড বাই কি আসবে, সরি এটা আসবে ডি কনসেন্ট্রেশন অফ পি ডিভাইডেড বাই আসছে আমার ডিটি, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই টাইমের চেঞ্জ। কিন্তু এক্ষেত্রে ডি কেন ব্যবহার করা হয়েছে, কারণ পরিবর্তনটা অতি ক্ষুদ্র বোঝানোর জন্য, কারণ এটা হচ্ছে পার্টিকুলার একটা ইনস্ট্যান্ট অফ টাইমে এটাকে বিবেচনা করা হচ্ছে, যেখানে হচ্ছে কি ডেলটি মানে টাইমের পরিবর্তনটা অতীব ক্ষুদ্র। এখন এটাকেও গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অথবা গ্রাফিক্যালি বলতে গেলে আমরা তাৎক্ষণিক বিক্রিয়া হার বারও করতে পারি। তাহলে এখন গ্রাফিক্যালি আমরা প্রথমত এটা বার করি। তাহলে এখানে আমরা কি করছি, যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম একটা গ্রাফ আঁকছি, আর এখানে আমরা কি করব, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম একটা গ্রাফ আঁকবো। তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি রকম আসবে, আমার এই রকম আসবে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি রকম হবে, এরকম যাবে। কারণ বিক্রিয়ক পদার্থ কি হয়, ধীরে ধীরে কমতে থাকে, বিক্রিয়জাত পদার্থের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে এখন পার্টিকুলার একটা ইনস্ট্যান্ট অফ টাইম, মানে মনে করো টি সময়ে আমি বিক্রিয়ক পদার্থের, এইখানে মনে করো আমি বললাম যে টি ফর টাইম, এবং টি সময়, এটা হচ্ছে টি সময়, টি সময় আমি বিক্রিয়ক পদার্থের তাৎক্ষণিক বিক্রিয়া হার বার করতে চাই, এবং সেই একই টি সময় আমি বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হচ্ছে তার সাপেক্ষে তাৎক্ষণিক বিক্রিয়া হার বার করতে চাই। তাহলে টি সময় বিক্রিয়া হার বার করছি দুটো গ্রাফ থেকে, একটা কি বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে, আর একটা আমরা বার করছি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। তাহলে আমাকে কি করতে হবে, যে এই টি সময় এই উক্ত বিন্দুতে অ্যাকচুয়ালি টি সময়ের সাপেক্ষে অ্যাকচুয়ালি এই গ্রাফে মানে রিঅ্যাক্ট্যান্ট যে কনসেন্ট্রেশন কমছে সেই গ্রাফে একটা পয়েন্ট আমি নিলাম, সেই পয়েন্টটাকে ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল ধরো আমি আর বললাম, এখানে পয়েন্টটাই হচ্ছে আর। তাহলে এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমার একটা ট্যানজেন্ট আগে আঁকতে হবে, এখান থেকে আমায় কি করতে হবে, একটা ট্যানজেন্ট আঁকতে হবে। এই ট্যানজেন্ট যখন আমি আঁকবো, এই ট্যানজেন্টের করসপন্ডিং আমায় কি করতে হবে, নোমেনক্লেচার আমি একটা দিয়ে দিচ্ছি, মনে করো ও এ সি যা হোক একটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার একটা স্পর্শক হলো, এই ট্যানজেন্ট মানে কি একটা স্পর্শক হলো। তাহলে এই স্পর্শকের যে নতি, এই স্পর্শকের নতিটা কি হবে, এই স্পর্শক মানে কি, স্পর্শক মানে হচ্ছে ওসিটা হচ্ছে স্পর্শক, ওসিটা হচ্ছে আমার স্পর্শক, এই স্পর্শকের নতি, এই স্পর্শকের নতি কি আসবে, ট্যান ভ্যালু। তাহলে ট্যান যদি হয়, তাহলে ট্যান ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কি এখানে ও এ, তাহলে আমার আসবে ও এ ডিভাইডেড বাই আসবে আমার এ সি,
তাহলে এটাই হয়ে যাবে আমার বিক্রিয়কের সাপেক্ষে ওই টি সময় তাৎক্ষণিক বিক্রিয়া হার। এই তাৎক্ষণিক বিক্রিয়া হার আর বিক্রিয়া হার কিন্তু সমান নয়। কেন? কারণ যখন এইখানে থাকবে, মনে করো আমি যদি বলি টি সময়টা এটা, তাহলে সেক্ষেত্রে তাৎক্ষণিক বিক্রিয়া হার আলাদা, আবার এখানে তাৎক্ষণিক বিক্রিয়া হার আলাদা, আবার এখানে তাৎক্ষণিক বিক্রিয়া হার আলাদা। কেন? কারণ শুরুতে তাৎক্ষণিক বিক্রিয়া হার বেশি হবে, আবার যত শেষের দিকে যাবে তাৎক্ষণিক বিক্রিয়া হার ধীরে ধীরে কমতে থাকবে। একই রকম ভাবে আমি যদি প্রোডাক্টের সাপেক্ষে বার করি, তাহলে ধরে নিলাম যে আমি এইখানে একটা পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে পি। তাহলে এইখানে আমাকে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এইখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, তার করসপন্ডিং আমি মনে করো এখানে নিয়ে নিলাম, যেহেতু এখানে ওএসি নাম দিয়েছি, এখানে একটা ডিফারেন্ট নাম দিচ্ছি, মনে করো এক্স ওয়াই আর জেড। তাহলে এখানে স্পর্শক কোনটা? এখানে স্পর্শক হচ্ছে এক্স জেড। তাহলে এক্স জেড স্পর্শকের নতি, নতিটা কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি হচ্ছে? এক্স ওয়াই, ডিভাইডেড বাই কি হবে তাহলে আমার এখানে ওয়াই জেড। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হয়ে যাবে পার্টিকুলার এই টি ইনস্ট্যান্ট অফ টাইমে, যে টাইমে মানে মনে করো আমি এই সময় টি টাইমে, পার্টিকুলার ওই টি টাইমে প্রোডাক্টের সাপেক্ষে ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার। ক্লিয়ার হয়েছে? তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার আমরা একবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে করলাম, আর একটা কি হচ্ছে আমরা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে করছি। কিন্তু কি, যে সময় তোমায় তাৎক্ষণিক বিক্রিয়া হার বার করতে হবে, তার করসপন্ডিং তোমায় একটা পয়েন্ট মেইন গ্রাফে আঁকতে হবে। এই মেইন গ্রাফে যে পয়েন্টটা আসবে, সেই পয়েন্টে অ্যাকচুয়ালি একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকতে হবে, এবং ওই ট্যানজেন্ট থেকে অ্যাকচুয়ালি তার নতি বার করতে হবে। যে নতির যে ভ্যালুটা বেরোবে, ওটাই হবে ওই পার্টিকুলার টাইমে ওই বিক্রিয়ার তাৎক্ষণিক বিক্রিয়া হার। সেটা প্রোডাক্টের সাপেক্ষে হতে পারে, বা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে হতে পারে, সেটা বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে হতে পারে, অথবা রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষেও হতে পারে। ক্লিয়ার হয়েছে? এখন আমরা তো বিক্রিয়া হার শিখেছিলাম, মনে করো এ এ এ অফ এ প্লাস বি অফ বি, সেখান থেকে কি তৈরি হয়? সি অফ সি প্লাস ডি অফ ডি। মানে কি, যে এ মোল অফ এ reacts with b mole of b to convert into c mole of c plus d mole of d। এখন এইটা আমরা যখন বিক্রিয়া হার পড়ছিলাম, মানে রেট অফ রিঅ্যাকশন পড়ছিলাম, তখন আমরা কি করেছিলাম? তখন আমরা এরকম দেখিয়েছিলাম মাইনাস এ 1 বাই এ ইন্টু ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি ইকুয়ালস টু এরকম এরকম করে। আমরা যদি ডি এর সাপেক্ষে বার করতাম, তাহলে 1 বাই ডি ইন্টু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই ডেল্টা টি, এরকম বার করছিলাম। এখন যদি আমরা এটাকে তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হারের সাপেক্ষে বার করি, তাৎক্ষণিক বিক্রিয়া হারের সাপেক্ষে যদি এটাকে আমরা বার করতে হয়, তাহলে আমি কিভাবে বার করব? কারণ এখানে তো আমার এটা তো ছোট, মানে টাইম গ্যাপটা তো ছোট, অতি ক্ষুদ্র ব্যবধান। তাহলে এখানে আমি আর ডেল্টা ব্যবহার করতে পারবো না, এখন আমি কি ব্যবহার করতে পারবো? এখানে ডি ব্যবহার করতে পারবো। তাহলে পুরো জিনিসটা আমার সেম থাকবে, শুধু চেঞ্জ কি হবে? ডেল্টার জায়গায় আমি ডি বসাবো। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার আমার কি আসবে? আলটিমেট যখন রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করবো, মাইনাস ডিভাইডেড বাই 1 বাই এ, কেন এ হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অথবা সহগ, যেটা 1 বাই এ হিসাবে বসবে, ইনটু তাহলে কি হবে? ডি এ ডিভাইডেড বাই ডিটি। যখন আমি বি এর সাপেক্ষে বার করব, কি আসবে? 1 বাই বি, কারণ বি হচ্ছে সহগ, নেগেটিভ কেন? কারণ রিঅ্যাক্ট্যান্ট, ইনটু ডিবি ডিটি। যদি আমি সি এর সাপেক্ষে বার করি, এটা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, তাই এখানে আমার এটা পজিটিভ আসবে, তাহলে 1 বাই সি ইনটু ডিসি ডিটি। আর যদি আমি ডি এর সাপেক্ষে বার করি, তাহলে হবে আমার 1 বাই ডি ইনটু ডি কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই ডিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হচ্ছে আমার বিক্রিয়া হারের সমীকরণ, এটা সরি বিক্রিয়া হারের এক্সপ্রেশন। আর এটা তাহলে আমার কি আসবে? তাৎক্ষণিক বিক্রিয়া হারের এক্সপ্রেশন। কারণ তাৎক্ষণিক বিক্রিয়া হারের ক্ষেত্রে আমি আর ডেল্টা ব্যবহার করতে পারবো না, কারণ ডেল্টা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ব্যবধান আছে, আর ডি কেন? ডি হচ্ছে অতি ক্ষুদ্র ব্যবধান। যেহেতু এটা আমার তাৎক্ষণিক বিক্রিয়া হার, তাই অতি ক্ষুদ্র ব্যবধানে আমার বিক্রিয়া হারকে, অতি ক্ষুদ্র সময় ব্যবধানে আমার বিক্রিয়া হারকে বিবেচনা করতে হচ্ছে, তাই সেক্ষেত্রে আমি সবগুলো করব ডি দিয়ে। তাহলে পুরো এক্সপ্রেশনটা সেম থাকবে, শুধু ডেল্টার বদলে আমার কি বসবে? ডি বসবে। এবং এইখানে আরেকটা জিনিস অনেক সময় বলে যে ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন, যে বিক্রিয়ার শুরুতে রেট অফ রিঅ্যাকশনটা কি? তাহলে বিক্রিয়ার শুরুতে কোথায় হবে রেট অফ রিঅ্যাকশনটা? দেখো, বিক্রিয়ার শুরু মানে কি? বিক্রিয়ার শুরু মানে হচ্ছে প্রায় এইরকম জায়গায়, অথবা মনে করো এইরকম জায়গায়। তাহলে কি বলা যেতে পারে যে ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশনটা কি? যে রিঅ্যাকশন রেটের এক্সপ্রেশনটা আছে, সেখানে তুমি কি করবে? টি অলমোস্ট ইকুয়ালস টু 0 বসাবে, তাহলেই আমায় কি চলে আসবে? যে ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন। কারণ ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন মানে কি? এইরকম জায়গায় অথবা এইরকম জায়গা। আর এই জায়গায় আমার একটা স্পর্শ আঁকতে হবে, মানে নতি আঁকতে হবে, সেটাও তুমি করতে পারো, সেই রকম ভাবেও বার করা যেতে পারে। অথবা ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন মানে এরকম ভেবে নিতে পারো যে সময় অ্যাকচুয়ালি কি টি অলমোস্ট ইকুয়ালস টু 0, তাহলে টি অলমোস্ট ইকুয়ালস টু 0 তে বিক্রিয়ার যে হার বেরোবে, সেটাই হয়ে যাবে তাহলে আমার কি? ইনিশিয়াল রেট অফ রিঅ্যাকশন।
তাহলে আমরা মোটামুটি বিক্রিয়া হার সম্বন্ধে ম্যাক্সিমামটা পড়ে নিয়েছি। এবার যেটা আমরা পড়বো সেটা কি, যে এই যে বিক্রিয়া হার পড়লাম একক কি হয়, এর ইউনিট কি হয়। তাহলে এবারে আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে ইউনিট অফ রিঅ্যাকশন রেট। একটা পার্টিকুলার বিক্রিয়া হার যেটা হচ্ছে তার ইউনিট কি, মানে একক কি। এখন দেখো, যখন আমরা বলছিলাম যে আর টু পি, মনে করো রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট এটা কনভার্ট হচ্ছে, তাহলে এখানে যে বিক্রিয়া হার আমরা বলছিলাম, অথবা মনে করো রেট অফ রিঅ্যাকশন যেটা বলছিলাম, আরটা কি ছিল, আরটা হচ্ছে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ আর ডিভাইডেড বাই ডেল্টা টি, অথবা মনে করো ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ পি ডিভাইডেড বাই ডেল্টা টি। মানে কি, মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টস অথবা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ ডিভাইডেড বাই কি, সময়ের পরিবর্তন। আর এখানে কি, প্রোডাক্ট অথবা বিক্রিয়জাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড বাই কি হচ্ছে, তাহলে ডেল্টা টি মানে সময়ের পরিবর্তন। তাহলে এটা কি আমরা বলতে পারি যে ওপরে কি আসবে, তাহলে ওপরে আসবে আমার গাঢ়ত্বের একক, আর নিচে কি আসবে তাহলে সময়ের একক, তাই না? কারণ আলটিমেটলি কি হচ্ছে, সেটা বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই কি, উক্ত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময়, মানে সময়ের যে পরিবর্তনটা হচ্ছে বা সময়ের ব্যবধানটা হচ্ছে। তাহলে বলতে পারি আমরা যে গাঢ়ত্বের একক বাই সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক জেনারেলি কি হয়, জেনারেলি হয় মোল পার লিটার ডিভাইডেড বাই সময়ের একক কি হতে পারে, সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, অথবা মনে করো আওয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে আলটিমেটলি জেনারেলি যে এককগুলো হবে সেগুলো কি হবে, সেগুলো হবে আমার মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হতে পারে একক। অথবা কি হতে পারে, মনে করো মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স হতে পারে। অথবা মনে করো হতে পারে মোল লিটার ইনভার্স আওয়ার ইনভার্সও হতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার সব ইউনিট অফ রিঅ্যাকশন রেট। এবার একটা জিনিস আমায় মাথায় রাখতে হবে, এখন ফর এক্সাম্পল এই আর অথবা পি মনে করো যদি গ্যাসিয়াস হয়, ইফ গ্যাসিয়াস, যদি গ্যাসিয়াস হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তাহলে এই যে গাঢ়ত্বের এককটা আসছে সেটা কি চলে আসবে, সেটা আসবে আমার অ্যাটমসফিয়ার অথবা বার, এইসব ইউনিটে আসবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যখন গ্যাসিয়াস হবে, তাহলে সেক্ষেত্রে আমার ইউনিটটা কিসে আসবে, অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স এরকম আসতে পারে, অথবা বার সেকেন্ড ইনভার্স, অথবা অ্যাটমসফিয়ার মিনিট ইনভার্স, বার মিনিট ইনভার্স এইরকম আসতে পারে যখন এগুলো গ্যাসিয়াস সাবস্টেন্স হবে। কারণ গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে গাঢ়ত্বের এককটা কিসে আসবে, অ্যাটমসফিয়ার বা বারে আসবে, এই ধরনের মানে গ্যাসিয়াসের ক্ষেত্রে অ্যাটমসফিয়ার মানে প্রেসারের ইউনিটে আসবে। কিন্তু নর্মাল যেগুলো গাঢ়ত্বর নর্মাল যে ইউনিট, মানে সেটা যখন লিকুইড হিসেবে থাকবে মানে সলিউশনে থাকছে, তখনই কি থাকছে, মোল পার লিটারে। তাহলে মোল পার লিটারের ক্ষেত্রে আমার আলটিমেট ইউনিটটা আসবে মোল পার লিটার ইনটু টাইম ইনভার্স। সেই টাইমটা সেকেন্ডে হলে সেকেন্ড ইনভার্স, মিনিটে হলে মিনিট ইনভার্স, আওয়ারে হলে আওয়ার ইনভার্স। এবার দুটো প্রবলেম দেখে নিয়ে যাক, কারণ প্রবলেম যদি আমরা না সলভ করি বা কোশ্চেন না সলভ করি তাহলে অ্যাকচুয়ালি কনফিউশন বা ডাউট ক্লিয়ার হবে না। প্রথমত দেখো এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে যে এ টু বি একটা কনভার্সন আছে, যেখানে এ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক থেকে বি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, এবং বলা হয়েছে টি ইকুয়ালস টু 0 মানে একদম ইনিশিয়াল টি ইকুয়ালস টু 0 তে এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.3 মোলার, 30 মিনিটে এর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 মোলার। তা বলেছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন কত, এবং বলেছে সেকেন্ডের এতে বার করতে, মানে সেকেন্ডের এককে বার করতে। তাহলে এখন এখানে যেহেতু অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন বার করতে বলেছে, তাহলে আমি সহজে যদি রিঅ্যাক্ট্যান্টের সাপেক্ষে বার করি তাহলে কি হবে, প্রথমে নেগেটিভ দেবো, তাহলে এর কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই কি হবে, ডেল্টা টি। আর যদি আমি বি এর সাপেক্ষে বার করতাম কি হবে, ডেল্টা অফ বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন সময়ের ব্যবধান আমি কি বলেছে 30 মিনিট, তাহলে 30 মিনিটকে আমি কি করবো, সেকেন্ডে প্রকাশ করবো, কারণ যেহেতু আমি সেকেন্ডে বার করতে বলেছে। তাহলে নিচে কি আসবে 30 ইন্টু 60, তাহলে টোটাল আমার এখানে সেকেন্ডে আসবে। আর ডেল্টা এ, তাহলে ডেল্টা কি হবে বলেছে যে এর গাঢ়ত্বের পরিবর্তন, এর গাঢ়ত্বের পরিবর্তনটা কি হবে, তাহলে A2 মাইনাস A1, তাহলে আমার এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ A2, আর এটা কি আমার হচ্ছে কনসেন্ট্রেশন অফ A1, তাই না? তাহলে আমি বলতে পারি কনসেন্ট্রেশন অফ A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ A1, কারণ আমি বি দেওয়া নেই এ দেওয়া আছে। তাহলে এটা আমার কি আসবে, আসবে মাইনাস 0.2, এখানে এটা মাইনাস সাইন ছিল, তাহলে আমার আসবে মাইনাস 0.2 ডিভাইডেড বাই কত আসবে 1600, তাই তো, সরি 1800 ডিভাইডেড বাই 1800, তাহলে 0.2 ডিভাইডেড বাই 1800। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই যে 0.2 ডিভাইডেড বাই 1800 মানে কত আসবে। এটা আসবে 0.2 ডিভাইডেড বাই 1800, তাহলে 0.2 ডিভাইডেড বাই 1800 মানে 0.00011 এরকম আসবে, তাই তো। তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার 0.00011। তাহলে ফার্স্ট অ্যান্সারটা আসবে, এটা কি আসবে, এটা হচ্ছে সেকেন্ড ইনভার্সে আসছে। তাহলে এই অ্যান্সারটা কিসে আসছে, এই অ্যান্সারটা আমার আসছে সেকেন্ড ইনভার্সে,
রাইট? তার মানে আমার এটা যেটাই আসবে 0 পয়েন্ট সামথিং 0 পয়েন্ট কি 0.00111 সামথিং এটা এসছে, তাহলে এটা কিসে আসছে? এটা আমার আসবে মোলার, মানে মোলার মানে কি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার হয়েছে? তাহলে ইউনিটটা আসছে সেকেন্ড ইনভার্স, কারণ আমার সেকেন্ডে বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? এবার দ্বিতীয় প্রবলেম একটাই যাই। দ্বিতীয় প্রবলেমে কি বলছে? 2 মোল অফ এ কনভার্ট হচ্ছে 4 মোল অফ বি প্লাস সি তে। বলেছে 10 সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে বা 10 সেকেন্ডে হচ্ছে বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে এইটা। বি যেহেতু প্রোডাক্ট, তাই কনসেন্ট্রেশনের চেঞ্জ কি হবে? পজিটিভ হবে। তাহলে বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে 5 × 10⁻³ মোল পার লিটার। কত সেকেন্ডে হয়েছে? 10 সেকেন্ডে। এবার বলছে বি এর উৎপন্ন হওয়ার হার কত? তাহলে বি এর উৎপন্ন হওয়ার হার তো একদম সোজা। উৎপন্ন হওয়ার হার মানে কি? বি এর উৎপন্ন হওয়ার হার সেটা কি? সেটা হচ্ছে একদম সিম্পল। সেটা কি হবে? ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই ডেল্টা টি। কতটা বি তৈরি হচ্ছে, কতটা সময়, এটাই হচ্ছে উৎপন্ন হওয়ার হার। তাহলে ইকুয়ালস টু কত আসবে আমার? ইকুয়ালস টু আসবে 5 × 10⁻³ ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হবে 10। তাহলে ইকুয়ালস টু আমার আসছে 5 × 10⁻⁴। ইউনিট কি হবে? মোল পার লিটার ইনটু সেকেন্ড, মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, কারণ আমি 10 সেকেন্ড দিয়ে ভাগ করেছি। ব্যাস, এটা কমপ্লিট বি এর উৎপন্ন হওয়ার হার। এবার দেখতে হবে বলেছে এর অন্তর্হিত হওয়ার হার। অন্তর্হিত কেন? এ হচ্ছে কারণ এ রিঅ্যাক্ট্যান্ট, কারণ এ কমে যাবে। তাহলে এখন এর অন্তর্হিত হওয়ার হারটা কিরকম ভাবে আমি বার করবো, ভালো করে বোঝো। এখন এর আগে তাহলে এর অন্তর্হিত হওয়ার বার করার জন্য আমায় বিক্রিয়া হার বার করতে হবে। বিক্রিয়া হার না বার করলে আমি এর অন্তর্হিত হওয়ার বার করতে পারবো না, কারণ আমার এর কোনো এখানে পার্টিকুলার কিছু ডেটা দেওয়া নেই। তাহলে বিক্রিয়া হার কি? বিক্রিয়া হার আর ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? দেখো, এর কোএফিসিয়েন্ট কি, মানে পদার্থ এর সহগ হচ্ছে 2, তাহলে আর ইকুয়ালস টু -½ ইনটু ডেল অফ কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু কি লিখতে পারি? 4b প্রোডাক্টে আছে, তাহলে আমি লিখতে পারি যে 1/4 ইনটু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন সি এর সাপেক্ষেও লেখা যেতে পারে, কিন্তু সি এখানে প্রয়োজন নেই, তাই আমি লিখছি না। তাহলে এখান থেকে কি আমরা এইটা বলতে পারি যে ডেল্টা এ বাই ডেল্টা টি এটা হচ্ছে 1/2, মানে এরকম ভাবে আমি বলছি যে ডেল্টা এ বাই ডেল্টা টি, সরি, ডেল্টা এ বাই ডেল্টা টি ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে এই রেশিও, এইখান থেকে আমি বলতে পারি যে 1/2 হাফ অফ ডেল্টা অফ বি কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই ডেল্টা টি, তাই তো? তাহলে মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ এ ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু হাফ অফ ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই ডেল্টা টি। এখন এই যে বি এর উৎপন্ন হওয়ার এটা তো আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে এর উৎপন্ন হওয়ার হার, সরি, এর অন্তর্হিত হওয়ার তার হার তাহলে কি হবে? হাফ অফ বি এর উৎপন্ন হওয়ার হার। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে বি যেটা দিয়েছিল যে এ এর অন্তর্হিত হবার যে হার সেটা কি? সেটা তাহলে ইকুয়ালস টু বলতে পারি হাফ ইনটু বি এর উৎপন্ন হওয়ার হার, এটা আমরা বলতে পারি। তাহলে ইকুয়ালস টু তাহলে কি আসবে? হাফ ইনটু 5 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু কি আসবে? 2.5 × 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর লাস্ট যেটা দিয়েছে, লাস্ট কি দিয়েছিল আমার? এখানে বলেছে রেট অফ রিঅ্যাকশন বার করতে, বিক্রিয়াটির হার, বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হার কি? আর ইকুয়ালস টু -½ ইনটু ডেল এ বাই ডেল টি, অথবা 1/4 ইনটু ডেল বি বাই ডেল টি, এটাও বার করতে পারি। এখন ডেল বি বাই ডেল টি তো আমি পেয়ে গেছি, তাহলে ডেল বি বাই ডেল টি কত? এইটা, তাহলে এইটা ডিভাইডেড বাই কি হবে? 4, এটাই হয়ে যাবে আমার বিক্রিয়া হার, তাই না? তাহলে আমরা কি বলছি এখান থেকে? আমরা বলতে পারি কি আর ইকুয়ালস টু কি? তাহলে -½ ইনটু এর কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি ইনটু ইকুয়ালস টু 1/4 ইনটু বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি, বা বি এর উৎপন্ন হওয়ার হার। এখানে হচ্ছে এটা হচ্ছে এর অন্তর্হিত হওয়ার হার। তাহলে এখান থেকে আমি দু রকম ভাবে বার করতে পারি। যদি এর অন্তর্হিত হওয়ার হারটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে লিখবো, আর ওখান থেকে ডিডি থেকে ওটা আমরা প্লাস দিয়ে করবো। তাহলে এখান থেকে এটা কি? বি এর উৎপন্ন হওয়ার হার তো আমরা জানি, সেটা কত ছিল? 5 × 10⁻⁴ ছিল যত সম্ভব। তাহলে ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই 4 হবে। ব্যাস, এটাই হয়ে যাবে আমার কি? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাই হয়ে যাবে আমার আলটিমেট রিঅ্যাকশন রেট। এটা আমি এর সাপেক্ষে বার করতে পারতাম, অথবা আমরা এখানে কি করছি? বি এর সাপেক্ষে বার করছি। আচ্ছা, বিক্রিয়া হার রিলেটেড আমরা
বিক্রিয়া হার রিলেটেড আমরা যা যাবতীয় পড়লাম, এখানে তার একটা লাস্ট একটা এক্সাম্পল বা লাস্ট একটা অ্যাপ্লিকেশন আমরা করছি, এরপরে আমরা অন্য টপিকে এগোবো। এখানে বিক্রিয়া হারটা একটা কোশ্চেন দিয়েছে, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনে 2NH3 তৈরি হয়েছে, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে এখানে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, আর NH3 আমার হচ্ছে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। বলেছে NH3 উৎপন্ন হওয়ার হারটা এখানে আমায় বলে দিয়েছে, কি বলেছে 9.6 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। মানে আমি কি বলে দিয়েছে, ডেল অফ NH3 এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে আমার 9.6 × 10⁻³ কারণ কি বলছে যে NH3 উৎপন্ন হওয়ার হার কত, এইটা আমায় শুধু বলে দিয়েছে। এখান থেকে কি বলছে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার কতটা হবে সেটা আমায় বার করতে বলেছে। তাহলে ভালো করে এখানে দেখো, আমরা রেট অফ রিঅ্যাকশনটাকে আগে বার করি। আর ইকুয়ালস টু কি হবে, তাহলে নাইট্রোজেন কতটা অ্যাকচুয়ালি ভেঙে যাচ্ছে সেটা আমায় দেখতে হবে। তাহলে এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগটা কত, এখানে 1। তাহলে আমার এখানে কি আসবে, যেহেতু এটা রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, তাহলে মাইনাস বসাবো। তাহলে যেহেতু আমার সহগ 1, তাহলে কোনো অসুবিধা নেই, 1/1 আসছে। এবং আমার কি আসবে, ডেল অফ N2 বাই ডেল অফ টি। তাহলে এটাই হচ্ছে আমার অন্তরিত N2/T হচ্ছে, এটা হচ্ছে অন্তরিত হওয়ার হার, আর এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। ইকুয়ালস টু হাইড্রোজেনের সাপেক্ষে যদি আমি বসে, হাইড্রোজেন হচ্ছে রিঅ্যাকট্যান্ট, তাহলে আসবে আমার -1/3। কেন, কারণ 3 হচ্ছে পদার্থের সহগ। আর এখানে আসবে হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের চেঞ্জ বা গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই ডেল্টা টি, অথবা হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার। ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু আসবে আমার হাফ। কেন, কারণ আমার হচ্ছে 2 এর সহগ আছে। আর ডেল্টা আসবে আমার NH3 ডিভাইডেড বাই হচ্ছে আমার ডেল্টা টি। তাহলে কি হচ্ছে, হাফ ইন্টু অ্যামোনিয়ার মানে NH3 এর উৎপন্ন হওয়ার হার। এখন ভালো করে বোঝো যে মাইনাস ডেল N2 ডেল টি ইকুয়ালস টু হচ্ছে এইটা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে নাইট্রোজেনের মানে মাইনাস ডেল N2 ডেল টি ইকুয়ালস টু কত আসছে, ইকুয়ালস টু আমার এসছে হাফ ইন্টু ডেল NH3 বাই ডেল টি। মানে কি, মানে হচ্ছে নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হারটা কি, হাফ ইন্টু অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার। তাহলে নাইট্রোজেনের অন্তরিত হওয়ার হার ইকুয়ালস টু আমার কি আসবে, হাফ ইন্টু 9.6 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ক্যালকুলেশনটা তোমরা দেখবে, তার মানে কি আসবে 4.8 × 10⁻³ 4.8 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা হয়ে গেল। এবারে আমরা কি বলবো, হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার, এটা আমায় বার করতে বলেছে। তাহলে এটা কি আমরা বলতে পারি, দেখো তো, যে -1/3 ডেল্টা অফ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু হচ্ছে হাফ ইন্টু ডেল্টা NH3 মানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিভাইডেড বাই ডেল্টা টি। তার মানে কি বলছি, 1/3 হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার ইকুয়ালস টু হচ্ছে 1/2 অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হার ইকুয়ালস টু। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, যে হাইড্রোজেনের এখান থেকে লিখতে পারি, তাহলে হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হার, তার মানে কি হবে, মাইনাস ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই ডেল্টা টি। এইটা ইকুয়ালস টু কত আসবে, 3টা উপরে গেলে 3 এর 2 আসবে, 3/2 ইন্টু ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ NH3 ডিভাইডেড বাই হবে কি হবে, ডেল্টা টি। তার মানে এটা কি বলতে পারছি, যে হাইড্রোজেনের অন্তরিত হওয়ার হারটা হচ্ছে 3/2 ইন্টু অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার হার। তার মানে ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, 3/2 ইন্টু 9.6 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু, তাহলে আসবে আমার, এটা কেটে গেলে 4.8, তার মানে আসবে 14.4 যত সম্ভব, 14.4 ইন্টু 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এরকম ভাবে আমরা অ্যাকচুয়ালি কি বার করছি, যে আমাকে যদি কোনো রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টের মনে করো উৎপন্ন হওয়ার হার বা মনে করো অন্তরিত হওয়ার হার বলে দেয়, সেখান থেকে আমি বিক্রিয়ার হার বার করতে পারি, অথবা বিক্রিয়ার হার থেকে অ্যাকচুয়ালি আমরা উৎপন্ন হওয়ার হার বা অন্তরিত হওয়ার হার বার করতে পারি। তাহলে এটা হলো ওভারঅল মোটামুটি বিক্রিয়ার হার সঙ্গত যাবতীয় যা কিছু অ্যাপ্লিকেশন বা কোশ্চেন কিরকম আসতে পারে তার কিছু কিছু উদাহরণ। এবং আমরা অলরেডি যেটা আলোচনা করছি সেটা কি, যে বিক্রিয়ার হার কি রকম, তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি, অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন বা মনে করো বিক্রিয়ার গড় বিক্রিয়া হার কি, এবং বিক্রিয়া হারের বেসিসে রিঅ্যাকশন গুলো কি রকম ভাবে ভাগ করা যায়, এবং বিক্রিয়ার হার করসপন্ডিং কি ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। বাই বাই।